সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। তো অর্গানিক কেমিস্ট্রি মোটামুটি তোরা একটা বিষয় সবাই হয়তো জানা যে অর্গানিক কেমিস্ট্রি স্টার্ট হয় উইথ কার্বন। তো অ্যাকচুয়াল প্রশ্ন যেটা সেটা হলো একমাত্র কার্বনই কেন আছে যে এই অর্গানিক যৌগগুলোকে মানে ফর্ম করে। এটা একটা ভগবানের লীলা বলতে পারি, যে বা ভগবানের একটা সৃষ্টি, যে যেখানেতে শুধুমাত্র কার্বনকেই উনি একটা ধর্ম দিয়েছেন, যে ধর্মটার জন্য কার্বন একটা বড় শৃঙ্খল গঠন করতে পারে। লাইক একটা কার্বন আর একটা কার্বনের সঙ্গে যুক্ত হয়ে হয়ে বড় একটা চেইন গঠন করতে পারে। ঠিক আছে, একটা কার্বন সে যুক্ত হবে একটা কার্বনের সঙ্গে, এরকম করে যুক্ত হয়ে হয়ে একটা বিরাট বড় চেইন, এবং এই চেইন গঠনের সময় কার্বনের কোনো লিমিট নেই, লিমিটলেস চেইন গঠন করতে পারে। অর্থাৎ একটা কম্পাউন্ড আছে যেখানে একটা কার্বন আছে, সে আরেকটা কার্বনের সঙ্গে যুক্ত হয়ে আরেকটা কম্পাউন্ড গঠন করতে পারে, সে আরেকটা কার্বনের সঙ্গে যুক্ত হয়ে আরেকটা কম্পাউন্ড গঠন করতে পারে। এরকম ভাবে সে কার্বন 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 যুক্ত হয়ে ডিফারেন্ট টাইপস অফ অর্গানিক কম্পাউন্ড গঠন করতে পারে। সেই জন্য এই আমাদের বিশ্বব্রহ্মাণ্ডে কয়েক কোটি অর্গানিক কম্পাউন্ড আছে। ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে মাথায় রাখতে হবে এখানে কিন্তু কার্বনের চেইনটা মাস্ট, অর্থাৎ কার্বন শৃঙ্খল থাকবেই থাকবে। এখন প্রশ্ন উঠে আসে যে এই কার্বনের শৃঙ্খল আসে কোথা থেকে, বা এই কার্বন শৃঙ্খলাতে একটা ধর্মের তো নাম দিতে হবে, সেই ধর্মের নামটা আমরা কি দেবো? তো এই ধর্মের নাম যেটা দেওয়া হয় সেটা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। এটা তোমার ক্লাস 10 পড়ে এসছো যে ক্যাটিনেশন ধর্ম কি। তো কার্বনের এই যে ধর্ম, যেখানে কি হয়েছে কার্বন একাধিক কার্বনের সঙ্গে যুক্ত হয়ে বড় শৃঙ্খল গঠন করার ক্ষমতা রাখে, এই ক্ষমতাটাকে বলা হচ্ছে কার্বনের ক্যাটিনেশন ধর্ম। তো একমাত্র এলিমেন্ট যেটা হচ্ছে কার্বন, সে ক্যাটিনেশন ধর্ম দেখায় কেন, সেটা বোঝার জন্য আমরা একটা জাস্ট সিম্পল ভাবে ব্যাপারটাকে বুঝি। সাপোজ ধরো এ আর বি এর মধ্যে বন্ধন হবে, এই বন্ধন হতে গেলে যখন সমযোজী বন্ধন হয় আমরা জানি অরবিটাল অরবিটাল ওভারল্যাপ করে। ঠিক আছে, তো এই দুটো অরবিটাল যত সাইজ কম হবে অর্থাৎ যত এনার্জি কম হবে তত এদের মধ্যে কিন্তু বন্ডিংটা কিন্তু খুব ভালো হবে। অর্থাৎ যত বড় সাইজ হবে, যত বিগার হবে, লাইক ধরো সি এর সঙ্গে যদি করতে যায়, সি এর সাইজ বড়, এর সাইজ ছোট, অর্থাৎ এবার কিন্তু বন্ডিং খুব একটা ভালো হচ্ছে না আগের তুলনায়। আবার এটাও ঠিক যে সাইজ ছোট বলে ও যে একদম প্রচন্ড ছোট্ট সাইজ হবে, টিনি সাইজ হবে, সেটার ক্ষেত্রেও কিন্তু হবে না। অর্থাৎ ধরে নাও ডি সে খুবই ছোট, এবার যখনই একটা অরবিটাল আর একটা অরবিটালের সঙ্গে ওভারল্যাপ করতে আসবে, তখন কি হবে, এদের যে মাঝখানের যে নিউক্লিয়াসটা আছে সেই নিউক্লিয়াসটা যদি খুব বেশি কাছাকাছি আসে, তাহলে কিন্তু সেক্ষেত্রে পজিটিভ পজিটিভ বা নিউক্লিয়াস নিউক্লিয়াস বিকর্ষণ বল কাজ করতে শুরু করবে। অর্থাৎ বুঝতে পারছো যে একটা নির্দিষ্ট আকারের থেকে কম আকার যদি দুটো পরমাণুর মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে নিউক্লিয়াস নিউক্লিয়াস কিন্তু বিকর্ষণ বল কার্যকরী হতে শুরু করে। আবার খুব বেশি বড় সাইজ হলে পরে সেক্ষেত্রে ওভারল্যাপিংটা খুব একটা ভালো হয় না, বা এনার্জিটা খুব হাই থাকে বলে আর সেক্ষেত্রে বন্ডিংটা খুব একটা ভালো হয় না। তাহলে খুব বড় সাইজে বন্ডিং এর জন্য ভালো না, খুব ছোট সাইজে বন্ডিং এর জন্য ভালো না। তাহলে মাঝামাঝি একটা সাইজ থাকতে হবে, যে সাইজটা কিন্তু বন্ডিং এর জন্য খুবই ভালো। এবং সৌভাগ্যবশত কার্বনের ঘাড়ে এসে সেই সাইজটা এসে পৌঁছে গেছে, মানে পড়েছে আর কি। তো কার্বন কি হচ্ছে সেই এলিমেন্ট যার সাইজ এতটাই ভালো বা এতটা অ্যাপ্রোপ্রিয়েট, যার জন্য কি হয় একটা কার্বন আরেকটা কার্বনের সঙ্গে যখন বন্ডিং করে সে বন্ডিং স্ট্রেংথটা অনেক হাই হয়, এবং সে পার্শ্ববর্তী কার্বনের সঙ্গেও কিন্তু যখন বন্ড করে সেই বন্ডিং স্ট্রেংথ কিন্তু প্রায় একই রকম হয়। অর্থাৎ বন্ডিং স্ট্রেংথের কোনো ঘাটতি হয় না। ঠিক আছে, এবং এই যে বন্ডটা হচ্ছে এই বন্ডের মধ্যে 100% সমযোজী ধর্ম থেকে যায়, যার নিটফল কি হয়, সিস্টেমটা অনেক বেশি স্টেবল হয় এবং ক্যাটিনেশন ধর্ম প্রবর্তন করে। মানে ক্যাটিনেশন প্রবর্তন করে বলছি, ক্যাটিনেশন ধর্ম দেখায়। ঠিক আছে, তো এইভাবে ক্যাটিনেশন ধর্ম করার সময় কার্বনের একটা বৈশিষ্ট্য কিন্তু সবসময় মেনটেন হয়, সেটা কি, কার্বনের যোজ্যতা সবসময় 4 থাকে। এই যোজ্যতা কিন্তু 4 এর এই দিক ওই দিক কোনো দিনও হবে না, অর্থাৎ এই যোজ্যতা সবসময় 4 হবে। ঠিক আছে, তো এই যোজ্যতা 4 মেনটেন করতে গিয়ে একটা কার্বন তার পার্শ্ববর্তী কার্বনের সঙ্গে যখন বন্ড করে সে কিন্তু সিঙ্গেল বন্ড গঠন করতে পারে, সে পার্শ্ববর্তী কার্বনের সঙ্গে ডাবল বন্ড গঠন করতে পারে, আবার সে ট্রিপল বন্ড গঠন করতে পারে। কিন্তু ব্যাপারটা হলো ট্রিপল বন্ডের থেকে মানে 4টা বন্ধন কিন্তু কোনোদিন গঠন করতে পারবে না, আমরা অলরেডি এটা রাসায়নিক বন্ধনে দেখে এসেছি। ঠিক আছে, কারণ আমাদের বন্ডিং এর ক্ষেত্রে অ্যাক্সিস 3টে হয়, এক্স ওয়াই জেড। ঠিক আছে, এক্স ওয়াই জেড, এবং যখন বন্ডিং হয় তখন এক্স অক্ষর সঙ্গে যদি মানে ল্যাটারালি ওভারল্যাপ হয়, তাহলে ওয়াই অক্ষের সঙ্গে এবং জেড অক্ষের সঙ্গে প্যারালালি ওভারল্যাপিং হবে। অর্থাৎ প্যারালালি মানে সমান্তরাল হবে। ঠিক আছে, তো এই জন্য কি হয়, একটা সিগমা বন্ধন এবং দুটো পাই বন্ধন ম্যাক্সিমাম গঠিত হতে পারে। এবার এই কথাটা একটু মাথার মধ্যে গেঁথে রাখো যে যে কোনো অ্যাটম, সেটা কার্বন বলো বা অন্য কোনো সিস্টেম বলো, যে কোনো অ্যাটম ম্যাক্সিমাম ম্যাক্সিমাম
দুটো পাই বন্ধন গঠন করার ক্ষমতা রাখে ম্যাক্সিমাম, ঠিক আছে। যদিও সেটা কন্ডিশন অ্যাপ্লাইড, মানে ওর অ্যাভেলেবল অরবিটাল আছে কিনা, তারপরে ওর অ্যাভেলেবল অরবিটাল আছে কিনা, ওর ইলেকট্রনগুলো অ্যাভেলেবল আছে কিনা, বা অরবিটালগুলো ফাঁকা আছে কিনা, অনেক কিছু বিষয়গুলোর উপরে তোরা অলরেডি জানিস যে এই ম্যাটারগুলো ডিপেন্ড করবে। তো যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে একটা কার্বন অ্যাটম বা যে কোনো অ্যাটম সে ম্যাক্সিমাম দুটো পাই বন্ধন গঠন করবে, এবং এই পাই বন্ধন সংখ্যার উপরে বেস করে আমরা একটা ধারণা আনতে পারবো সে কি হাইব্রিডাইজেশনে আছে, অর্থাৎ তার সংকরায়ন কি, সেটাকে আমরা কিন্তু এবার ব্যাখ্যা করতে চলেছি যে আমরা কিভাবে একটা কার্বনের বন্ডিং দেখে তার হাইব্রিডাইজেশন কি হবে সেটা ক্যালকুলেশন করতে পারবো। আচ্ছা, হাইব্রিডাইজেশন ক্যালকুলেশনের প্রয়োজনীয়তা আসে কেন? প্রয়োজনীয়তা আসে বিকজ অফ আমাদের সিস্টেমটার মধ্যে প্ল্যানারিটি কি আছে, অর্থাৎ সে প্ল্যানার, সে স্ট্রাকচারগতভাবে সে কি একই প্লেনে আছে না নন প্ল্যানার, নাকি প্লেনের বাইরে সে, ঠিক আছে। তো প্রথম এক্সাম্পল যেটা আছে সেটা হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড যদি হয়, এখানেতে কি হবে, কার্বন যেহেতু চার, এবার কার্বন কার্বনের সিঙ্গেল বন্ড আছে, অর্থাৎ একটা মাত্র সিগমা বন্ড, পাই বন্ধন সংখ্যা ইকুয়াল টু জিরো। যখনই পাই বন্ধন সংখ্যা ইকুয়াল টু জিরো হবে তখনই মাথায় রাখতে হবে সেই সিস্টেমটা বা সেই কার্বনটা কিন্তু sp3 হাইব্রিড কার্বন, ঠিক আছে। সেই কার্বন তার মানে এটাও sp3 হাইব্রিড কার্বন, এটাও sp3 হাইব্রিড কার্বন, ওকে। যদি সিসি ডাবল বন্ড হয়, এখানে একটা সিগমা বন্ধন, একটা পাই বন্ধন, সো এই ক্ষেত্রে কিন্তু হাইব্রিডাইজেশন যেটা হবে সেটা হলো sp2। যখনই sp2 হাইব্রিডাইজেশন হবে তখনই মাথায় রাখতে হবে কার্বন এই বন্ধন, এই বন্ধন, এই বন্ধন সবগুলো কিন্তু একই প্লেনে চলে আসবে। সিমিলারলি যেহেতু এটার সঙ্গে এটা বন্ধন আছে সিগমা বন্ধনে, এই সিগমা বন্ধনের ক্ষেত্রে এই কার্বনটা, এই বন্ধনটা, এই বন্ধনটাও কিন্তু একই প্লেনে চলে আসবে, অর্থাৎ এই কার্বন, এই কার্বন বন্ধন, এই বন্ধন, এই বন্ধন, এই বন্ধন আর এই কার্বন সবগুলো একই প্লেনে আছে, ঠিক আছে। অর্থাৎ যতগুলো সিগমা বন্ধন আছে কার্বন, এই sp2 হাইব্রিড কার্বন যেটা, সেই কার্বনের সঙ্গে যতগুলো সিগমা বন্ধন আছে সবগুলো একই প্লেনে চলে আসবে। টু বি রিমেম্বার্ড, আমি কিন্তু বলছি বারবার করে, তো যতগুলো সিগমা বন্ধন আছে এই sp2 হাইব্রিড কার্বনের সঙ্গে কানেক্টেড সবগুলো একই প্লেনে আসবে। কি বললাম, বোঝা গেছে? আবারও বলছি, sp2 হাইব্রিড কার্বনের সঙ্গে কানেক্টেড যতগুলো সিগমা বন্ধন আছে সবগুলো একই প্লেনে আসবে। আমি কিন্তু পাই বন্ধনের কথা বলিনি, আমি কিন্তু সিগমা বন্ধনের কথা বলছি, ঠিক আছে। এরপরে চলে যাও ট্রিপল বন্ডের ক্ষেত্রে। স্যার একই প্লেনে আসবে বলতে? একই প্লেনে আসবে বলতে সাপোজ ধর এটা আমাদের একটা প্লেন, ঠিক আছে। এইখানে আছে কার্বনটা, এই যে sp তিনটে আমাদের হাইব্রিড অরবিটাল, একটা দুটো এই তিনটে তিনটে একই প্লেনে চলে আসবে, একই মানে একই তলের মধ্যে অবস্থান করবে না, বুঝতে পেরেছিস তো? ছবিটা হচ্ছে অনেকটা এরকম হবে। আবার এই কার্বনটা যদি আঁকি, এই কার্বনটা চলে আসবে এই প্লেনে, এই এই বুঝে গেল। এবার এইটার সঙ্গে হয়তো বুঝতে পেরেছি। অন্য কিছু যুক্ত থাকতে পারে, হ্যাঁ, কিন্তু এই যে তিনজন আছে এই এই হাইব্রিড অরবিটাল কার্বনটা, এই কার্বনটা এই বন্ধন, এই বন্ধন আর এই বন্ধন একই প্লেনে থাকবে। আবার এই কার্বনটা এই বন্ধন, এই বন্ধন, এই বন্ধন একই প্লেনে থাকবে। যেহেতু এটা সেম প্লেন, সেই জন্য কি হয়েছে, টোটাল এই সিস্টেমটা একই প্লেনে চলে এসেছে। এবার এই যে পাই বন্ধনটা গঠিত হয়েছে, পাই বন্ধনটা গঠিত হতে গেলে তখন কিন্তু এই এর সঙ্গে পাই বন্ধন এইভাবে বন্ডিং করবে। ক্লিয়ার? এটা কিন্তু প্লেনের আপ অ্যান্ড ডাউন, উপরে এবং নিচে থাকবে, ঠিক আছে। আচ্ছা, ক্লিয়ার তো? হ্যাঁ স্যার, বুঝতে ওকে পেরেছি। ফাইন। আচ্ছা, এরপরে হ্যাঁ স্যার ক্লিয়ার। ট্রিপল বন্ডেড সিস্টেমের ক্ষেত্রে, ট্রিপল বন্ডেড সিস্টেমের ক্ষেত্রে লক্ষ্য করবে কার্বন কার্বন বা একটা যে কোনো কার্বন, পার্টিকুলার কোনো কার্বন ধরে নিচ্ছি আমি, এই কার্বনটার কথা বিচার করো। এই কার্বনটার ক্ষেত্রে দেখো ও কিন্তু সিগমা বন্ধন করেছে একখানা, দুখানা, পাই বন্ধন কিন্তু আছে দুখানা, অর্থাৎ পাই বন্ধন সংখ্যা এই ক্ষেত্রে কিন্তু টু। আমি আবারও বলছি আমরা কিন্তু পাই বন্ধনের উপরে ফোকাস আপ করছি। যখনই পাই বন্ধন সংখ্যা ইকুয়াল টু হলো তখন কিন্তু সেই কার্বন হাইব্রিডাইজেশন হয়ে গেলো sp, অর্থাৎ এটাও যেরকম sp কার্বন এটাও কিন্তু sp কার্বন, দুটো কিন্তু sp হাইব্রিড কার্বন। এবং এক্ষেত্রে মাথায় রাখবা এই টোটাল সিস্টেমটা কিন্তু সরলরৈখিক। সরলরৈখিক মানে একই প্লেনে তো থাকবেই থাকবে, এই বন্ধনটা, এই সিগমা বন্ধনটা, এই বন্ধনটা সবগুলো একই প্লেনে আছে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি তোমাদেরকে একটা প্রেডিকশন দিচ্ছি যে এই স্ট্রাকচারটা যেটা দেখাবো সেই স্ট্রাকচারেতে কার্বন, কোন কোন কার্বনগুলো একই প্লেনে আছে সেটা বিচার করবা। আমি নাম্বারিং করে দেবো একটু পরে, তোমাদের সুবিধা হয় তার জন্য। কে এখন জয়েন করে রে?
আচ্ছা, তো আমি এখানে যেটা করে দেবো তোমাদের সেটা হচ্ছে যে কার্বন কার্বন যেই এই হচ্ছে বন্ধনটা আছে ধরো, আচ্ছা, এটার সঙ্গে একটা হাইড্রোজেন আছে, এটার সঙ্গে একটা হাইড্রোজেন আছে, এটার সঙ্গে হাইড্রোজেন আছে। আচ্ছা, এইখানে এটার সঙ্গে হাইড্রোজেন আছে, এটার সঙ্গে হাইড্রোজেন আছে, ঠিক আছে। এইবার তোমাদের কাছে যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে এই কার্বনের হাইব্রিডাইজেশন কি আছে। কার্বন নাম্বার 1 এটা, কার্বন নাম্বার 2 হচ্ছে, স্যার কার্বন নাম্বার 3 হচ্ছে এটা, কার্বন নাম্বার 4 হচ্ছে এটা, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। এবং কোন কোন কার্বনগুলো একই প্লেনে আছে, তা আবার কে জয়েন করে, কোন কোন কার্বনগুলো একই প্লেনে আছে আমরা হিসাবটা করব কি করে, দেখ এই কার্বনটার জন্য আসো, এই কার্বনটার ক্ষেত্রে দেখো একটা সিগমা 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 পাই বন্ধন কটা, একটা আছে, একটা পাই বন্ধন থাকা মানে কি বলেছিলাম, sp2। sp2 sp2 তাহলে এটা sp2 যদি হয় তাহলে ওর সঙ্গে রিলেটেড যতগুলো সিগমা বন্ধন আছে সবগুলো একই প্লেনে আছে, অর্থাৎ এটা 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 একই প্লেনে আছে, ওকে। এই কার্বনটা ক্ষেত্রে আসো, এই কার্বনটা ক্ষেত্রে দেখো এগুলো সিগমা পাই বন্ধন একটা আছে, সুতরাং এটার ক্ষেত্রে কিন্তু হাইব্রিডাইজেশন হবে sp2। তাহলে এর সঙ্গে রিলেটেড সিগমা বন্ধন একটা, দুটো, তিনটে, তাহলে এইগুলো কিন্তু একই প্লেনে আছে, অর্থাৎ দেখো চলে আসলো কি হাইড্রোজেনটা, কার্বনটা, এই কার্বনটা, এই হাইড্রোজেনটা সবগুলো একই প্লেনে চলে এসেছে, এই বন্ধনটাও কিন্তু একই প্লেনে চলে এসেছে, ঠিক আছে। এরপরে চলে আসো পাশের কার্বনে, এই কার্বনটার ক্ষেত্রে দেখো এই কার্বনটার ক্ষেত্রে একটা পাই বন্ধন আছে, ঠিক আছে, যার জন্য এটারও হাইব্রিডেশন হবে sp2। সুতরাং এই সিগমা বন্ধন, এই সিগমা বন্ধন, এই সিগমা বন্ধন সবগুলো একই প্লেনে আছে, তাহলে বলতেই পারি এই কার্বনের সঙ্গে এই কার্বন এই হাইড্রোজেন কিন্তু একই প্লেনে আছে, ঠিক আছে। এবার তার পার্শ্ববর্তী কার্বনে আসো, এটার ক্ষেত্রে দেখো একটা পাই বন্ধন আছে এই কার্বনটার জন্য, হলো যদি পাই বন্ধন একটা থাকে তাহলে হাইব্রিডেশন সেই আগের মতো sp2। সুতরাং এই এই সিগমা বন্ধন এই সিগমা বন্ধন এই সিগমা বন্ধন একই প্লেনে আছে, অর্থাৎ এই হাইড্রোজেনটা একই প্লেনে চলে এলো, ঠিক আছে। যতগুলো এখানে কার্বন দেখালাম সবগুলো কিন্তু একই প্লেনে চলে এসেছে। আচ্ছা, এবার তার পাশেটাতে আসো, এটা কিন্তু একদম এই প্লেনের মধ্যে আছে, অর্থাৎ এই কার্বনটাকে আমি ধরে নিতে পারি এই কার্বনের সঙ্গে একই প্লেনে আছে। এইবার চলে আসো এই কার্বনটার ক্ষেত্রে, এখানে কিন্তু কোনো সিগমা বন্ধন নেই, সরি পাই বন্ধন নেই। পাই বন্ধন যদি না থাকে তাহলে হাইব্রিডেশন কি হবে, sp3। যখন sp3 হবে তখন সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে সমস্ত সিগমা বন্ধন কিন্তু একই প্লেনে থাকবে না, তাদের মধ্যে দুটো, জাস্ট দুটো একই প্লেনে থাকবে। তো আমরা বেছে নেব এটা, যেহেতু এটার সঙ্গে প্লেনে আছে তাহলে এই এটা আর এটাকে আমি বেছে নিয়েছি, ঠিক আছে। অর্থাৎ এবার কি হলো, এবার কিন্তু এই হাইড্রোজেনের যে বন্ধন বা এই হাইড্রোজেনের যে সিগমা বন্ধন আছে এই দুটো বন্ধন কিন্তু প্লেনের একই প্লেনে নেই, তারা কিন্তু প্লেনের উপরে আর নিচে চলে গেল, মাথায় থাকবে কি বললাম। অর্থাৎ sp3 হাইব্রিডাইজেশন যদি হয় তাহলে সেক্ষেত্রে মাথায় রাখবো তার চারটে সিগমা বন্ধনের মধ্যে দুটো থাকবে একই প্লেনে, ঠিক আছে, দুটো থাকবে একই প্লেনে। অর্থাৎ যদি একটু আগে যে পিকচার দেখালাম সেই পিকচার অনুযায়ী যদি বিচার করতে চাও তাহলে সিস্টেমটা আসবে হচ্ছে এরকম, এই 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 দুটো চলে আসবে একই প্লেনে, ঠিক আছে। এবার বাকি দুটো থেকে যাচ্ছে চারটার মধ্যে বাকি দুটো, একটা থাকবে প্লেনের উপর দিয়ে একটা থাকবে প্লেনের নিচ দিয়ে, ক্লিয়ার কি বললাম, ঠিক আছে। তো আমরা আমাদের সুবিধা মতো আমরা কিন্তু এই যে দুটো একই প্লেনে যারা যারা আছে, হ্যাঁ এই দুটো কিন্তু আবার একই প্লেনে থাকতে পারে, মানে এরা কিন্তু তখন যে প্লেনটা গঠন করবে সেটা কিন্তু এটার সঙ্গে একদম লম্বভাবে থাকবে, ঠিক আছে। আচ্ছা, আমি অত কমপ্লিকেটেডের মধ্যে যাচ্ছি না, খালি বলতে চাইছি যে চারটের মধ্যে মধ্যে দুটো থাকবে একই প্লেনে, বাকি দুটো কিন্তু প্লেনের উপরে আর নিচে থাকবে। সুতরাং এখানে যে কার্বন আছে এই কার্বন চারটা বন্ধন 1 2 3 4, তার মধ্যে দুটো হচ্ছে একই প্লেনে আছে, এই দুটো কিন্তু প্লেনের উপরে এবং নিচে আছে, অর্থাৎ এই হাইড্রোজেন দুটো কিন্তু সিস্টেমের থেকে প্লেন থেকে আউট হয়ে গেল, বাইরে চলে গেল। ঠিক একই রকম ভাবে এই কার্বনে sp3 হাইব্রিডেশন আছে, ঠিক আছে। sp3 হাইব্রিডেশন থাকলে পরে তার মধ্যে দুটো বন্ধন থাকবে যেটা কিন্তু একই প্লেনে থাকবে, এবং এই দুটো হাইড্রোজেন সিস্টেমের থেকে উপরে এবং নিচে আছে, অর্থাৎ ওভারঅল সিস্টেমটা যদি বিচার করো তাহলে এরা কিন্তু প্ল্যানার না,
কারণ এই জায়গাটায় এসেই গন্ডগোল দুটো স্টার্ট হয়। ক্লিয়ার? সো আমরা এইভাবে কিন্তু হাইব্রিডাইজেশনের বিচার করে একটা সিস্টেম প্ল্যানার না নন প্ল্যানার সেটা কিন্তু নির্ণয় করতে পারি। বোঝা গেছে? আচ্ছা, এই গেল আমাদের হচ্ছে একটা সিস্টেম প্ল্যানার কি নন প্ল্যানার সেটা বোঝার উপায়, এবং সেটা টোটালি ডিপেন্ড করছে হাইব্রিডাইজেশনের উপরে। আমি আরেকটা এক্সাম্পল দিতে চাইছি ব্যাপারটাকে ক্লিয়ার করার জন্য, সেটা হচ্ছে স্ট্রাকচার অফ বেঞ্জিন। বেঞ্জিনের ক্ষেত্রে সাপোজ ধরো কার্বন আছে এই, ঠিক আছে, এই হচ্ছে কার্বন, এই হচ্ছে ডাবল বন্ড গুলো, এই হচ্ছে টোটাল সিস্টেম। কি সিস্টেম এটা? বেঞ্জিন। ওকে, এই বেঞ্জিন সিস্টেমের ক্ষেত্রে প্রশ্নটা হলো এর বেঞ্জিন টোটাল সিস্টেমটা কি প্ল্যানার অর নন প্ল্যানার? প্ল্যানার অর নন প্ল্যানার, ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেনটা। সো আমরা এবার বিচার করি যে কি হয় ব্যাপারটা। প্রথমে আয়, তোরা বলবি এবার এই যে কার্বন যেটা আছে এটার হ্যাবিটেশন কি? এই কার্বনটার হ্যাবিটেশন কি? sp2 sp2 sp2। তাহলে এটার সঙ্গে যে তিনটা বন্ধন আছে সেই তিনটা বন্ধন একই প্লেনে থাকবে কি থাকবে না? এটা, এটা আর এটা থাকবে, একই প্লেনে থাকবে। থাকবে। সিগমা 1 থাকবে। তাহলে এই তিনটা একই প্লেনে হ্যাঁ আছে, তাই থাকবে। তো? আচ্ছা, এই কার্বনটা এর এই কারণটা হ্যাবিটেশন sp2 sp2। তাহলে এই sp2 এই বন্ধনটা আর এই বন্ধনটা তিন একই প্লেনে থাকবে। একই একই প্লেনে প্লেনে থাকবে। থাকবে। আচ্ছা, এবার এই কার্বনটার ক্ষেত্রে এটাও sp2। এটাও এটার sp2। ক্ষেত্রেও তাহলে sp2 এই বন্ধন তো sp2 অলরেডি আছে একই প্লেনে, এটা এটা চলে আসবে একই প্লেনে। হ্যাঁ আচ্ছা, এবার হ্যাঁ, এই কার্বনটার ক্ষেত্রে আসো, এই কার্বনটা কি হবে? ওটাও sp2 এটাও sp2, sp2। একই প্লেনে একই প্লেনে একই প্লেনে। এই কার্বনটার ক্ষেত্রেও তাই, হ্যাঁ এটাও sp2, এই হ্যাঁ একই প্লেনে। এটার ক্ষেত্রেও তাই, হ্যাঁ হ্যাঁ। এটা 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 একই প্লেনে। তাহলে তোমার কি সবগুলো দেখ একই প্লেনে আছে, খালি পাই বন্ধনগুলো হয়তো প্লেনের হ্যাঁ, বাইরে, কিন্তু বন্ধনটা তো ইম্পর্টেন্ট না স্ট্রাকচারের ক্ষেত্রে। হ্যাঁ, তো কাজেই আমরা স্ট্রাকচারগতভাবে বলতে পারি যে এই টোটাল সিস্টেমটা বা বেঞ্জিন সিস্টেমটা একটা প্ল্যানার সিস্টেম, ঠিক আছে, নন প্ল্যানার না, হচ্ছে প্ল্যানার সিস্টেম। বোঝা গেল? আচ্ছা, এইবার আসো হচ্ছে আমাদের কার্বনের ক্যাটিনেশন ধর্মের একটা দিক বলতে পারিস, যে কার্বন যখন অন্য একটা কার্বনের সঙ্গে যুক্ত হয়, একটু আগে বলেছিলাম যোজ্যতা 4 রেখে কিন্তু পরস্পর যুক্ত হবে। তো ঘটনা হলো যে একটা কার্বন যখন অন্য কার্বনের সঙ্গে যুক্ত হবে, যুক্ত হওয়ার পর যে তার বাকি যোজ্যতাগুলো আছে সেই যোজ্যতাগুলো ফিল আপ করবে কে? ঠিক আছে, সেটাকে ফিক্স করার জন্য ঈশ্বরের আবার কৃপা, সেটা কি হলো, উনি হাইড্রোজেনকে সিলেক্ট করলেন। কেন? কারণ যতগুলো এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্টের মধ্যে কিন্তু হাইড্রোজেনের সাইজ সবচেয়ে ছোট, এবং ছোট হওয়ার জন্য যে হাইড্রোজেনের 1s অরবিটালটা আছে তার এনার্জি লেভেল অনেকটা কম থাকে। কম থাকার জন্য যখনই ও কার্বনের একটা অরবিটালের সঙ্গে ওভারল্যাপ করে বন্ডিং করে, সেই বন্ড স্ট্রেংথটা অনেকটা বেশি হয়, ঠিক আছে, এবং যে কারণে কার্বন কিন্তু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হওয়ার প্রবণতা দেখায়। তার মানে এই নয় যে হাইড্রোজেনের সঙ্গে সবসময় যুক্ত হবে, সেটা নাও হতে পারে, কিন্তু ও সবসময় যেটা আমাদের ধরে নিতে হবে সে হচ্ছে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হওয়ার কথা, ঠিক আছে। এইবার এই হাইড্রোজেনের সঙ্গে যুক্ত না থেকে সে যদি এরকম হয় যে এখানে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত নাই, তাহলে সেক্ষেত্রে এখানে কি কে কে আসতে পারে? সেক্ষেত্রে এখানে কিন্তু কার্বন আসতে পারে আরেকটা, সেক্ষেত্রে এখানে নাইট্রোজেন আসতে পারে, সেক্ষেত্রে এখানে অক্সিজেন আসতে পারে, ক্লোরিন আসতে পারে, ঠিক আছে। মাথায় রাখবো যদি কার্বন আসে তাহলে সেই কার্বনের যোজ্যতা কিন্তু 4, অর্থাৎ আবার আর 3টে যোজ্যতা ফিল আপ করার ব্যাপার আসবে। যদি নাইট্রোজেন আসে তাহলে তার যোজ্যতা হচ্ছে 3, তাহলে সেক্ষেত্রে তার আবার বাকি দুটো হাইড্রোজেন মানে দুটো যোজ্যতা ফিল আপ করার ব্যাপার থাকবে। যদি আসে অক্সিজেন তাহলে ওর যোজ্যতা হচ্ছে 2, তাহলে ওর কিন্তু আবার আর একটা যোজ্যতা ফিল আপ করার ব্যাপার থাকবে। আর যদি আসে ক্লোরিন অর্থাৎ হ্যালোজেন সিস্টেম, তাহলে ওর যোজ্যতা হচ্ছে 1, ওভারঅল যোজ্যতা হচ্ছে 1, ওর একটা কিন্তু ফিল আপ হয়ে গেছে। আমি বলতে চাইছি যে কার্বনের সঙ্গে যদি এখানটা একটা কার্বন আরেকটা কার্বন যুক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে ওই কার্বনের যোজ্যতা 4 ফিল আপ করার ব্যাপার আসবে, মানে এর যোজ্যতাগুলো কি আছে সেগুলোকে আবার ফিল আপ করতে হবে। যদি এখানে কার্বনের পরিবর্তে নাইট্রোজেন আছে, ওর যোজ্যতা হচ্ছে সবসময় 3, তার মধ্যে একটা যোজ্যতা তো ফিল আপ হয়েছে, তার মধ্যে একটা যোজ্যতা ফিল আপ হয়েছে, বাকি দুটো যোজ্যতা পড়ে আছে, এই যোজ্যতাকে তখন আবার ফিল আপ করার ব্যাপার আসবে, ঠিক আছে। আচ্ছা, যদি আসে হচ্ছে অক্সিজেন,
তাহলে তার যোজ্যতা হচ্ছে 2, তার মধ্যে একটা যোজ্যতা ফিল আপ হয়েছে, আরেকটা বাকি আছে, তাই সেটাও কিন্তু ফিল আপ করার ব্যাপার আসবে। সাধারণত হাইড্রোজেন দিয়ে হয়, একটু আগে বললাম। আর যদি হ্যালোজেন সিস্টেম হয় তাহলে তার যোজ্যতা 1, কাজেই তার আর কোনো যোজ্যতা পড়ে থাকবে না। ঠিক আছে, সো যখনই অক্সিজেন দেখবো তাহলে তার সঙ্গে আইদার হাইড্রোজেন আছে অথবা অন্য কিছু আছে। যখন নাইট্রোজেন দেখবো তার মানে তার মধ্যে দুটো না হাইড্রোজেন আছে অথবা অন্য কিছু আছে। আইদার কার্বন দেখবো তাহলে তার সঙ্গে আরো 4টা অন্য কিছু যুক্ত আছে। ঠিক আছে, সো আমাদের অ্যাকচুয়ালি কি দাঁড়ালো, ক্যাটিনেশন ধর্মের জন্য পরস্পর কার্বন 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 যুক্ত হয়ে হয়ে লম্বা চেইন গঠন করলো, এবং পাশের দিকেও কিন্তু একটা চেইন গঠন করতে পারে যদি সেক্ষেত্রে সেই পাশের হাইড্রোজেনের পরিবর্তে কোনো কার্বন থাকে। তো এই কার্বন গঠিত যেই চেইনটা গঠিত হচ্ছে সেই চেইনটাকে বলা হচ্ছে সাবস্টিটিউট। ঠিক আছে, প্রতিস্থাপক বাংলায়। সো এখানে যেরকম হাইড্রোজেন দ্বারা এর যোজ্যতা ফিল আপ হচ্ছে, সেই প্রতিস্থাপকও কিন্তু হাইড্রোজেন দ্বারা ফিল আপ হবে। ওকে, কি বললাম? ঠিক আছে, তার মানে একটা মানে জৈব যৌগের মধ্যে একটা মেইন চেইন থাকবে কার্বনের, তার সাপেক্ষে তার পার্শ্ববর্তীতেও কিন্তু একটা চেইন থাকতে পারে, যেটাকে আমরা বলি প্রতিস্থাপক। ঠিক আছে, এইবার তোমরা অলরেডি জানো ফাংশনাল গ্রুপ বলে একটা টার্ম আছে, ওটা নিয়ে পুরো ডিটেলে যাচ্ছি না আমি, শুধু এতটুকু বলে রাখি যে একটা গ্রুপ মানে যেখানে অনেকগুলো পরমাণু পুঞ্জ একসঙ্গে আছে এবং সেই গ্রুপটা এই জৈব যৌগটার ধর্মকে নির্ধারণ করে। ঠিক আছে, সেই পরমাণু পুঞ্জকে বলা হচ্ছে ফাংশনাল গ্রুপ। যেরকম OH একটা ফাংশনাল গ্রুপ, যেরকম CHO একটা ফাংশনাল গ্রুপ, যেরকম Cl একটা ফাংশনাল গ্রুপ, যেরকম COOH একটা ফাংশনাল গ্রুপ। ঠিক আছে, যেরকম CO একটা ফাংশনাল গ্রুপ, এরকম ডিফারেন্ট টাইপ অফ ফাংশনাল গ্রুপ আছে। যেরকম O ড্যাশ ও ফাংশনাল গ্রুপ, এই ড্যাশগুলো ইন্ডিকেট করছে একটা বন্ধন, অর্থাৎ এদিক দিয়ে ও সে কার্বনের সঙ্গে যুক্ত থাকবে। ঠিক আছে, তো এইভাবে এই ফাংশনাল গ্রুপগুলো কিন্তু এই একটা হাইড্রোজেনের পরিবর্তে বা দুটো হাইড্রোজেনের পরিবর্তে সেক্ষেত্রে সঙ্গে কানেক্ট হতে পারে। অর্থাৎ সাপোজ ধরো এরকম আছে CH3 CH2, এখানে হওয়ার কথা ছিল হচ্ছে CH3, CH2 একটা হাইড্রোজেন আছে ধরো, এই হাইড্রোজেনকে রিপ্লেস করে দিলাম একটা ফাংশনাল গ্রুপ দিয়ে, অর্থাৎ সে কিন্তু অন্য আরেকটা যৌগে পরিণত হয়ে গেল। ঠিক আছে, এইভাবে ডিফারেন্ট টাইপস অফ যৌগ কিন্তু গঠন করার ক্ষমতা রাখে এই কার্বনের ক্যাটিনেশন ধর্মের জন্য। ঠিক আছে, এইবার আমি আসি যে জৈব যৌগ কত রকমের হতে পারে। জৈব যৌগ সাধারণত দেখো একটা কার্বনের লম্বা চেইন হতে পারে, ঠিক আছে, আবার হতে পারে পাশের দিকে চেইন। হলো, এই যে পাশের দিকে চেইন, এই চেইনের উপস্থিতির জন্য কিন্তু কার্বনের ডিগ্রির পরিবর্তন হয়, মানে কার্বনের ডিগ্রিটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কার্বনের ডিগ্রি কত কত রকমের কার্বন হতে পারে। কার্বনের ধরন যেটা হতে পারে সেটা হচ্ছে কার্বনের ধরন 4 রকমের। 1 ডিগ্রি মানে প্রাইমারি, 1 ডিগ্রিকে আমরা বলি প্রাইমারি। 2 ডিগ্রি মানে সেকেন্ডারি। 3 ডিগ্রি মানে হচ্ছে টারশিয়ারি। 4 ডিগ্রি মানে হচ্ছে কোয়াটারনারি। কোয়ার্টার মানে 4 মাথায় রাখতে হবে, হ্যাঁ, কোয়ার্টার মানে হচ্ছে 4। আচ্ছা, এই ডিগ্রিগুলো কিসের উপরে বেস করে হলো? যখন একটা কার্বন কেবলমাত্র আরেকটা কার্বনের সঙ্গে যুক্ত থাকবে, অর্থাৎ একটা কার্বন সরাসরি তার সিগমা বন্ধন দিয়ে আরেকটা কার্বনের সঙ্গে কানেক্টেড, তখন তার ডিগ্রিটা হয়ে যাবে 1 ডিগ্রি। এক্সাম্পল পরে আসছি। যখন একটা কার্বন দুটো কার্বনের সঙ্গে সরাসরি যুক্ত, সরাসরি বলেছি কিন্তু, হ্যাঁ, একদম মানে পিছনের দিক থেকে আসবে ওরকম হবে না, একদম সরাসরি যুক্ত, তখন তার ডিগ্রি হয়ে যাবে 2 ডিগ্রি। যখন একটা কার্বন 3টে কার্বনের সঙ্গে যুক্ত থাকবে তখন তার ডিগ্রি হয়ে যাবে 3 ডিগ্রি। যখন একটা কার্বন 4টে কার্বনের সঙ্গে যুক্ত থাকবে তখন তার ডিগ্রি হয়ে যাবে 4 ডিগ্রি। কার্বনের ডিগ্রিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট। কত ডিগ্রি কার্বন সেটা কিন্তু আইডেন্টিফাই করতেই হবে। ঠিক আছে, আমি স্যার শুধুমাত্র এই কারণটার জন্যই? হ্যাঁ, শুধুমাত্র এই কার্বন, একটা কার্বনের সঙ্গে কতগুলো কার্বন যুক্ত আছে তার উপরে বেস করেই কিন্তু ডিগ্রিগুলো আসবে। ঠিক আছে, একটা এক্সাম্পল ঠিক আছে। আসি। ধরো এই সিস্টেমটা আছে, এই সিস্টেমটার জন্য কার্বনের ডিগ্রিগুলো আমরা দেখব। এই কার্বনটার ক্ষেত্রে আসো,
এর ডিগ্রি কত? লক্ষ্য করো এই কার্বনটা কিন্তু আমাদের একটা মাত্র 1 ডিগ্রি। কার্বনের সঙ্গে 1 কানেক্টেড, ডিগ্রি। তাই না? হুম। তো যার জন্য কি হয়ে গেল, এটা কিন্তু 1 ডিগ্রি কার্বন। এই কার্বনটা ক্ষেত্রে আসো, এটাও কিন্তু এ দেখো 2 ডিগ্রি। 1 ডিগ্রি। এটার মধ্যে 1 আসো ডিগ্রি ও কার্বন। ওপরেরটা 1 ডিগ্রি। 1 ডিগ্রি, এটার মধ্যে এটা আসো, এটা 1 ডিগ্রি, এটার মধ্যে আসো, এটাও কিন্তু 1 ডিগ্রি। এখানে স্পষ্টতই বুঝতে পারছো CH3 তে যে কার্বন, সেই কার্বনটা হচ্ছে 1 ডিগ্রি কার্বন। ক্লিয়ার? এটা ট্রিক্স। হ্যাঁ। এরপর আসো এই কার্বনটা, এর ডিগ্রি 4 কত? ডিগ্রি। এই কিন্তু 1 4 2 3 4টার সঙ্গে যুক্ত, অর্থাৎ এটা হচ্ছে 4 ডিগ্রি। ডিগ্রি। তার মানে যেখানে কার্বন এরকম ভাবে কানেক্টেড আছে সেটা হচ্ছে 4 ডিগ্রি কার্বন। এই কার্বনটার ক্ষেত্রে আসো, এর ডিগ্রি কত? এই কার্বনটার সঙ্গে যুক্ত, এই কার্বনের সঙ্গে যুক্ত, কারণ দুটোর সঙ্গে যুক্ত, সুতরাং এটা কিন্তু 2 ডিগ্রি কার্বন। তার মানে যে CH2 যদি থাকে তার ডিগ্রি কত? 2 ডিগ্রি। এটা কেটে আসো, ওই কানেক্টেড আছে এটার সঙ্গে, এটার সঙ্গে আর এটার সঙ্গে, অর্থাৎ ওর ডিগ্রি কত? 3 ডিগ্রি। মানে CH যদি থাকে তার ডিগ্রি কত হবে? 3 ডিগ্রি। আবার সেই ঘুরে ফিরে এখানে কি আছে? CH2 মানে কি? 2 ডিগ্রি। ঠিক আছে, কি বললাম? কাজেই এই কার্বনের ডিগ্রিটা ইম্পর্টেন্ট এই কারণে যে এই কার্বনের সঙ্গে যে সমস্ত পরমাণু বা পরমাণু পুঞ্জ কানেক্টেড থাকবে তাদের ডিগ্রিটা এই কার্বনের ডিগ্রির উপরে প্রতিষ্ঠিত। অর্থাৎ এই এক্সাম্পলে যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় যে এখানে কত ধরনের হাইড্রোজেন আছে, তাহলে এই এক্সাম্পলের মধ্যে হাইড্রোজেন 3 ধরনের হাইড্রোজেন আছে। এই যে হাইড্রোজেন যেটা দেখছো এই CH3 এর মধ্যে, এটা যদি একটু খুলে লিখি এই হবে। তো তো এই হাইড্রোজেনটা যে কার্বনের সঙ্গে যুক্ত তার ডিগ্রি কত? 1 ডিগ্রি। কাজে যেহেতু এই কার্বনটা 1 ডিগ্রি, সেজন্য এটাকে আমি 1 ডিগ্রি হাইড্রোজেন বলবো। অর্থাৎ এখানে আছে 3খানা 1 ডিগ্রি হাইড্রোজেন, এখানে আছে 3খানা 1 ডিগ্রি হাইড্রোজেন, এখানে আছে 3 ডিগ্রি 1খানা হাইড্রোজেন, 3 ডিগ্রি 1 ডিগ্রি 3খানা হাইড্রোজেন, 1 ডিগ্রি 3খানা হাইড্রোজেন। টোটাল কত হলো? 1 2 3 4 5, 3 5 15টা আছে 1 ডিগ্রি হাইড্রোজেন। ক্লিয়ার? আচ্ছা, 2 ডিগ্রি হাইড্রোজেন কতগুলো আছে? 2 ডিগ্রি হাইড্রোজেন আছে, এটা 2 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, টোটাল 4টা। ঠিক আছে, 3 ডিগ্রি হাইড্রোজেন কতখানে আছে? 3 ডিগ্রি হাইড্রোজেন আছে এইখানেতে, জাস্ট একটা। ঠিক আছে, আর 4 ডিগ্রি হাইড্রোজেন কতখানে আছে? 4 ডিগ্রি কার্বন আছে, এটা কটা আছে হাইড্রোজেন? 4 ডিগ্রি, 0টা। 4 ডিগ্রি হাইড্রোজেন হবে না। 4 ডিগ্রি একমাত্র 4 ডিগ্রি কার্বন আছে, কিন্তু বাস্তবে 4 ডিগ্রি কার্বন ছাড়া অন্য কোনো কিছু নেই। 4 ডিগ্রি বলে অন্য কোনো কিছু পাবি না। ক্লিয়ার কি বললাম? কাজে কেন? কারণ এ তো যৌগিকগুলো অলরেডি কার্বন দ্বারা ফিল আপ হয়ে আছে। ওরা 4 ডিগ্রি থেকে কি করে, মানে ওই যৌগটাকে এক্সটেনশন করবে কি করে? এক্সটেনশন করা সম্ভব না, ওর মধ্যে কোনো হাইড্রোজেন ঢুকতে পারবে না। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দেখ ডিগ্রি ইমপ্লাই কোথায় হয়। ধর এটা আছে, ঠিক আছে, এটা আছে, এটা কি? এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, তাই তো? ওএইচ ফাংশনাল গ্রুপ কার থাকে? ওএইচ ফাংশনাল গ্রুপ কার থাকে? অ্যালকোহলের। এইটা একটা এক্সাম্পল হচ্ছে, এটা একটা এক্সাম্পল হচ্ছে অ্যালকোহলের। এই অ্যালকোহলটার আমি এই যৌগটাকে অ্যালকোহল বলছি কেন? কারণ ওর মধ্যে ওএইচ আছে। এই অ্যালকোহলটার ডিগ্রি কত? প্রশ্ন হলো এই অ্যালকোহলটার ডিগ্রি কত। তো আমরা কি করব? ফাংশনাল গ্রুপের দিকে তাকালাম, এই ওএইচ এর উপস্থিতির জন্যই তো ও অ্যালকোহল, কাজেই এই ওএইচটা আমাদের কাছে প্রেফারেন্স পাবে। ঠিক আছে, তো এই ওএইচটার ডিগ্রি কত? এই ওএইচটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেই কার্বনের ডিগ্রি হচ্ছে 3 ডিগ্রি, কাজে এই ওএইচটার ডিগ্রি কত? 3 ডিগ্রি, অর্থাৎ এ কিন্তু 3 ডিগ্রি অ্যালকোহল। বুঝা গেছে? একটা এক্সাম্পল, হ্যাঁ স্যার। এটা কত ডিগ্রি অ্যালকোহল? যেহেতু ওএইচটা যুক্ত আছে 2 ডিগ্রি কার্বনের সঙ্গে, সেজন্য এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। হলো 2 ডিগ্রি অ্যালকোহল বললাম কিন্তু, হ্যাঁ। এটা কত ডিগ্রি হ্যালাইড? এটা কত ডিগ্রি হ্যালাইড হবে? হ্যালোজেন যুক্ত আছে একটা কার্বনের সঙ্গে, যে কার্বনটা 1 ডিগ্রি হবে। হচ্ছে 1 ডিগ্রি, সেজন্য এটা 1 ডিগ্রি হ্যালাইড সিস্টেম। ঠিক আছে,
এটা কত ডিগ্রি ক্যাটায়ন? এটা কত 3 ডিগ্রি ডিগ্রি। ক্যাটায়ন? কত? 3 ডিগ্রি। এটা হচ্ছে 3 ডিগ্রি ক্যাটায়ন, কারণ 3 এই 3 প্লাস চার্জটা এই কার্বনটার উপরে আছে এবং এই কার্বনের ডিগ্রি হচ্ছে 3 ডিগ্রি। বোঝা গেছে? ঠিক আছে। আচ্ছা, এই গেল হ্যাঁ আমাদের স্যার। কার্বনের ডিগ্রি। হ্যাঁ, তো আমরা এখন চলে যাব একটু নামকরণে। একটু নামকরণে চলে যাব। ভাগগুলো তো পরে আসি, জৈব যৌগের ভাগটা আমি বলেছিলাম বলবো, সেটা আমি পরে বলি। হ্যাঁ, আজকে না, অন্যদিন বলবো। আজকে আমি নামকরণটাতে ঢুকবো। তো আমরা আগে নামকরণ করার জন্য আমি একটা সিম্পল ওয়েতে আগে কার্বনের চেন গঠন করি। যারা একটা জৈব যৌগের এক্সাম্পল হচ্ছে, ধরে নিচ্ছি এটা। ঠিক আছে, এই জৈব যৌগটার কয়টা পোর্শন আছে আমরা একটু ভালো করে লক্ষ্য করি। এই জৈব যৌগটাতে কয়টা পোর্শন দেখো। একটা পোর্শন হচ্ছে যেটা একদম লম্বা একটা চেইন, সরি, লম্বা একটা চেইন আছে, তার সঙ্গে কানেক্টেড আছে হচ্ছে একটা, চেইনটার সঙ্গে কানেক্টেড আছে একটা ফাংশন গ্রুপ, এবং তার সঙ্গে আছে একটা পার্শ্ব শৃঙ্খল। ঠিক আছে, তার মানে একটা জৈব যৌগের মধ্যে কি কি থাকতে পারে? একটা জৈব যৌগের মধ্যে থাকতে পারে মেইন চেইন। মেইন চেইন কোনটাকে বলছি? যেই চেইনের মধ্যে, যেই কার্বন কার্বন চেইনের মধ্যে কার্বন সংখ্যা সবচেয়ে বেশি, সেটাই হবে হচ্ছে মেইন চেইন। আবার বলছি, যেই কার্বন কার্বন চেইনের মধ্যে কার্বন সংখ্যা সবচেয়ে বেশি, সেটাকে বলা হবে মেইন চেইন। ঠিক আছে, তার সঙ্গে যুক্ত থাকতে পারে পার্শ্ব শৃঙ্খল চেইন, যেটাকে আমরা বলি প্রতিস্থাপক, যেটাকে বলা হচ্ছে প্রতিস্থাপক। ঠিক আছে, তারপরে তার সঙ্গে যুক্ত থাকতে পারে কি? ফাংশনাল গ্রুপ। ঠিক আছে, এই ফাংশনাল গ্রুপ আর মেইন চেইন এই দুটো থাকবেই থাকবে। প্রতিস্থাপক থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে, কিন্তু যে কোনো জৈব যৌগে ফাংশনাল গ্রুপ আর মেইন চেইন একদম উপস্থিত থাকবেই থাকবে। তো আমাদের এই নামকরণের জন্য, যার জন্য বেশি প্রেফারেন্স পায় এটা আর এটা, ঠিক আছে, প্রতিস্থাপকের প্রেফারেন্স কম, সেই জন্য আমাদের নামকরণের সিকোয়েন্সটা হয় এরকম ভাবে যে প্রথমে প্রতিস্থাপক যদি থাকে তাহলে প্রতিস্থাপকের নাম আগে লিখতে হয়। ঠিক আছে, তারপর নাম আসবে হচ্ছে মেইন চেনের, তারপর আসবে হচ্ছে ফাংশনাল গ্রুপের। এটা একটু লিখে রাখ তোরা। ঠিক আছে, প্রতিস্থাপকের নাম আগে আসবে, তারপর আসবে মেইন চেনের নাম, তারপর আসবে ফাংশনাল গ্রুপের নাম। ঠিক আছে, তো মাথায় রাখবো একটা কথা বারবার করে বলছি যে প্রতিস্থাপক আর মেইন চেইন দুজনের মধ্যেই কিন্তু কার্বনের চেইন আছে, কাজে দুজনের নামের মধ্যে কিছুটা কিন্তু সিমিলারিটি অবশ্যই থাকতে হবে। হ্যাঁ, তো কার্বনের যে চেইন, কার্বনের যে চেইন, এই চেইনটাকে আমরা এক কথায় বলি হচ্ছে অ্যালক, ALC, অ্যালক, বাংলায় অ্যালক। ঠিক আছে, এই অ্যালকের নামকরণ হয় কার্বন সংখ্যার উপরে বেস করে, অর্থাৎ কার্বন সংখ্যা কটা আছে তার উপরে। কার্বন সংখ্যা যদি একটা থাকে, তোমরা অলরেডি জানো, সেটা হচ্ছে মিথ। কার্বন সংখ্যা যদি 2 থাকে তাহলে সেটা হচ্ছে ইথ। যদি কার্বন সংখ্যা 3 থাকে তাহলে প্রপ। যদি 4 থাকে বিউট। যদি 5 থাকে পেন্ট। যদি 6 থাকে হেক্স। যদি 7 থাকে হেপ্ট, অক্ট, নন, আর হচ্ছে ডেক। ঠিক আছে, এখন ঝাড়া মুখস্থ রাখতে হবে, এটা আইপিএসসি সিস্টেম অনুযায়ী কিন্তু এই জিনিসগুলো বেঁধে দিয়েছে। হলো, আবার বলছি, একটা থাকলে মিথ, দুটো থাকলে ইথ, তিনটা থাকলে প্রোপ, চারটা থাকলে বিউট, পেন্ট, হেক্স, হেপ, অক্ট, নন, ডেক। তো এইখানেও যে কার্বন চেইন আছে সেটাও এই নিয়ম অনুযায়ী নাম হবে। এইখানে যে কার্বনটা আছে, চেইনটা আছে, সেটাও কিন্তু এই নিয়ম অনুযায়ী নাম হবে। জাস্ট প্রতিস্থাপকটা যে কোনটা প্রতিস্থাপক সেটা বোঝার জন্য আমরা কি করব, এই যে নাম অ্যালক আছে, সেই অ্যালকের সঙ্গে আমরা আইল যোগ করে দেব। অর্থাৎ আইল ইন্ডিকেট করছে কি? আইল ইন্ডিকেট করছে হচ্ছে এটা প্রতিস্থাপক, নট মুখ্য চেন। মুখ্য চেন নয়, ও হচ্ছে একটা প্রতিস্থাপক। কি থেকে বলে বুঝে গেলাম? আইল। অর্থাৎ ধরো তোমার আছে মিথাইল, তার মানে কি আছে? এখানে আইল আছে, সুতরাং এটা হচ্ছে প্রতিস্থাপক। ইথাইল আছে, সেটা আইল আছে, সেখানে এটা প্রতিস্থাপক। অর্থাৎ আইল হলো প্রতিস্থাপককে ইন্ডিকেট করে, মনে থাকবে। আইল মানে হচ্ছে প্রতিস্থাপককে ইন্ডিকেট করে। দেখো এখানকার যে প্রতিস্থাপক আছে সেখানে কটা কার্বন আছে? দুটো কার্বন। এই জন্য এই যে প্রতিস্থাপক আছে, এই প্রতিস্থাপকটার নাম হচ্ছে, দুটো থাকা মানে ইথ হলো,
এই প্রতিস্থাপকটার নাম হচ্ছে দুটো কার্বনের জন্য হচ্ছে ইথাইল। যোগ আইল। ইথাইল। ইথাইল। যদি তিনটে থাকতো প্রপ যোগ আইল প্রোপাইল। যদি চারটে থাকতো বিউট যোগ আইল বিউটাইল। বিউটাইল। এরকম করে ডিফারেন্ট নামগুলো কিন্তু জাস্ট আসবে কিসের উপর বেস করে? কার্বন সংখ্যার উপর বেস করে। ঠিক আছে, ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। প্রতিস্থাপকের ব্যাপারে আরো কিছু কথা আছে। কনফিউশন স্টার্ট হবে আমাদের তিনটে কার্বন থেকে। কিরকম? দেখো, তিনটে কার্বন ঘটিত যদি আমি একটা প্রতিস্থাপক বানাতে যাই, আমাদের কি করতে হচ্ছে? এই প্রতিস্থাপকটাকে যদি আমি একটা চেইনের সঙ্গে কানেক্ট করি, যদি এটাকে কানেক্ট করি তাহলেই তো সে প্রতিস্থাপক হবে। তো কানেকশনের সময় কি করব? আমরা এইখান থেকে তিনটে হাইড্রোজেনের পরিবর্তে দুটো হাইড্রোজেনকে রাখবো, একটা হাইড্রোজেনকে উড়িয়ে দেবো। তাহলে উড়িয়ে দিলে কি হলো? এই হাতটা ফাঁকা হলো, ও গিয়ে এটার সঙ্গে কিন্তু এবার বন্ড করতে পারে। কি বললাম বুঝতে পেরেছো? অর্থাৎ একটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে ওই যে যোজ্যতারা আছে সেই যোজ্যতা দিয়ে সে কিন্তু মেইন চেনের সঙ্গে কানেক্ট যখন হবে তখন সে কিন্তু প্রতিস্থাপক বলে বিবেচিত হবে, তাই কি না? অর্থাৎ আমি একটা হাইড্রোজেনকে সরাচ্ছি, জাস্ট একটা হাইড্রোজেনকে সরাচ্ছি। সুতরাং আমাদের কাছে আছে তিনটে কার্বন, CH3, CH2, CH3, তিনটে কার্বন ঘটিত যৌগ হচ্ছে এটা। তিনটে কার্বন ঘটিত যৌগ হচ্ছে এটা। ঠিক আছে, তো এখান থেকে লক্ষ্য করবা এখানে কিন্তু আমাদের দু ধরনের হাইড্রোজেন আছে। এটা হচ্ছে 1 ডিগ্রি হাইড্রোজেন, এটা হচ্ছে 2 ডিগ্রি হাইড্রোজেন। তাহলে যখন প্রতিস্থাপিত হবে বা সরাবো, আমরা কিন্তু কোনো সময় 2 ডিগ্রি হাইড্রোজেনকে সরাতে পারি, সরালে পরে এই প্রতিস্থাপকটা পাবো। আবার কখনো কখনো কিন্তু আমরা 1 ডিগ্রি হাইড্রোজেনকেও সরাতে পারি, তখন প্রতিস্থাপক হিসেবে এটাকে পাবো। তাহলে দুটো আলাদা আলাদা প্রতিস্থাপক পাচ্ছি, অথচ যৌগ কিন্তু একটা থেকেই পাওয়া যাচ্ছে। কি বললাম বুঝতে পেরেছিস? তার মানে কি হচ্ছে, তিনটে কার্বন ঘটিত প্রতিস্থাপক কিন্তু দুটো আছে। এটাও কিন্তু প্রোপাইল, এটাও কিন্তু প্রোপাইল, কারণ তিনটে কার্বন মানে কি প্রোপ। কিন্তু যদি প্রোপাইল বলি, তুই কোনটাকে প্রতিস্থাপক হিসেবে নিবি, সেটা একটা কনফিউশনের ব্যাপার। তো এই ব্যাপারটাকে দূর করার জন্য আমাদের যেটা করা হয়, এদের নামকরণগুলো আলাদা করে করে দেওয়া আছে। এটাকে বলা হবে আইসোপ্রোপাইল, এটাকে বলা হবে এন প্রোপাইল, নর্মাল প্রোপাইল। কি বললাম বুঝা গেছে? তোদের বইয়েতে দেখবি প্রতিস্থাপকের একটা চার্ট আছে ছোট্ট করে, ওই চার্টটা তোদেরকে মুখস্থ করতে হবে। বিউটেনের ক্ষেত্রে আয়, বিউটেনের বিউট সিস্টেম মানে চারটা কার্বন, এটা হতে পারে, আবার বিউট সিস্টেম এটাও হতে পারে। হ্যালো স্যার, হ্যাঁ বল। বললাম যে কখন বলবো এটা আইসোপ্রোপাইল কখন এন প্রোপাইল, শুধুমাত্র কি এই কারণটার জন্য বলবো যদি সেটাকে 2 যদি ডিগ্রি দেখি থেকে যে এটা আছে হাইড্রোজেনকে। প্রতিস্থাপক হিসেবে, এটা আছে, তখন তাকে বলবো হ্যাঁ। আইসোপ্রোপাইল। যখন প্রতিস্থাপক হিসেবে এইটা আছে, তখন তাকে বলবো নর্মাল প্রোপাইল বা শুধু প্রোপাইল, এটা বাদ দিয়ে দেবো। কি বললাম বুঝে গেছে? হুম। এটার ক্ষেত্রে আয়, এই যে বিউটেন, এটা বিউটেন, ঠিক আছে? এই যে বিউটেন আছে, এই বিউটেনের জন্য লক্ষ্য করবি বিউটেন কিন্তু এটা, হ্যাঁ এটা ঠিক আছে। এই বিউটেনটার জন্য আয়, এখানে কার্বনের ডিগ্রি আছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। তাহলে হাইড্রোজেন দু রকমের আছে, একটা হচ্ছে এই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হতে পারে, যদি এটা প্রতিস্থাপিত হয় বা এটাকে যদি সরিয়ে দিই তাহলে কি হচ্ছে, এইটা হচ্ছে আমাদের প্রতিস্থাপক। আর যদি এইখানকার হাইড্রোজেনকে সরিয়ে দিই তাহলে প্রতিস্থাপকটা কি দাঁড়াবে? এটা, ঠিক আছে? তার মানে আমি এখান থেকে দুটো প্রতিস্থাপক পাচ্ছি। আবার এই যৌগটা থেকে যেখানে চারটা কার্বন আছে সেখান থেকে কটা প্রতিস্থাপক পাবো? দেখ, এটা হচ্ছে 3 ডিগ্রি হাইড্রোজেন, এটা হচ্ছে 1 ডিগ্রি হাইড্রোজেন। 3 ডিগ্রি হাইড্রোজেনকে যদি সরাই, হতে পারে এটা 1 ডিগ্রি হাইড্রোজেনকে যদি সরাই, ঠিক আছে? এইটাকে বলা হচ্ছে আইসোবিউটাইল গ্রুপ, এটাকে বলা হচ্ছে টারশিয়ারি বিউটাইল গ্রুপ, টার্ট বিউটাইল গ্রুপ। ঠিক আছে? আর এটাকে হচ্ছে নর্মাল বিউটাইল গ্রুপ, আর এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি বিউটাইল গ্রুপ, সেক বিউটাইল। হ্যাঁ, তো কাজে এই যে নামগুলো, এই নামগুলো কিন্তু তোদেরকে মুখস্থ রাখতে হবে। একটু আগে বলেছিলাম সেকেন্ডারি মানে কি 2 ডিগ্রি, তো যেই বিউটাইল গ্রুপটা কার্বনটা 2 ডিগ্রি সেটা হচ্ছে সেকেন্ডারি বিউটাইল গ্রুপ। যেই বিউটাইল গ্রুপে কার্বনটা 3 ডিগ্রি সেটা হচ্ছে টারশিয়ারি বিউটাইল গ্রুপ।
অ্যাকচুয়ালি টার্সিয়ারি হবে না, এটা হচ্ছে কিন্তু 4টা কার্বনের সঙ্গে যুক্ত থাকবে, কিন্তু তার সত্ত্বেও যেহেতু আমি এটার দিকে ফোকাস আপ করছি সেই জন্য এটা টার্সিয়ারি বিউটাইল গ্রুপ বলছি। বুঝা গেছে? আর যেটা এরকম ভাবে কানেক্টেড থাকবে সেটা হচ্ছে আইসোবিউটাইল গ্রুপ। ক্লিয়ার সবার? ক্লিয়ার সবার? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার ক্লিয়ার তো হ্যাঁ, হয়েছে। একদম ক্লিয়ার হতে গেলে তোদের একটু বইটা দেখতে হবে এবং বইয়ের থেকে সরাসরি পড়তে হবে যে এগুলো কি কি আছে। তো আমাদের দেখো চারটা সেটাই। কার্বন গঠিত প্রতিস্থাপক। নাম্বার 1 CH3 CH2 CH2 CH2, ঠিক আছে? এটা হচ্ছে এন বিউটাইল। ক্লিয়ার? যদি এটা থাকে তাহলে এই যে কার্বনটা যুক্ত আছে সেটা 2 ডিগ্রি, সেটা হচ্ছে সেকেন্ডারি বিউটাইল। ঠিক আছে? যদি এটা থাকে এটাকে বলা হয় টারশিয়ারি বিউটাইল। আছে? আর যদি এটা থাকে এটা হচ্ছে বলা হবে কি আইসোবিউটাইল। ক্লিয়ার? আর যদি 3টে কার্বন গঠিত সিস্টেম থাকে তাহলে হচ্ছে একটু বললাম যেটা এটা এন প্রোপাইল। যদি এটা হয় এটা হচ্ছে আইসোপ্রোপাইল। তাহলে তোরা বলতে পারি যে এটাকে তাহলে স্যার সেকেন্ডারি কেন প্রোপাইল বললেন না? ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কনভেনশনাল, মানে এটা আগে থেকে করে দেওয়া আছে সেই জন্য। আইইউপিএসি সিস্টেম অনুযায়ী এটার অ্যাকচুয়ালি নামকরণ অন্যরকম ভাবে হয়, সেটা পরে আসবো। তো এটা হচ্ছে আইসোপ্রোপাইল, তার মানে প্রোপাইল সিস্টেম দু রকম, একটা হচ্ছে এন প্রোপাইল, একটা আইসোপ্রোপাইল। আর বিউটাইল সিস্টেম 4 রকম, এন বিউটাইল, সেকেন্ডারি বিউটাইল, টারশিয়ারি বিউটাইল, আইসোবিউটাইল। ক্লিয়ার? এবার আবার চলে যাই আমি জৈব যৌগে। জৈব যৌগের মধ্যে তাহলে কি দাঁড়াবে দেখো। তো জৈব যৌগের মধ্যে আমি আগেই বলেছি স্যার প্রোফাইলটা কি বলছিলাম বুঝতে পারিনি। বুঝলাম না। ওই যে এন প্রোফাইল আর আইসো প্রোফাইল, হ্যাঁ ওটা। আরেকবার। হ্যাঁ, এন প্রোপাইল, প্রোপাইল মানে 3টে কার্বন, হুম, 3টে কার্বন গঠিত হচ্ছে প্রতিস্থাপক হলো একটা এরকম, এটাকে বলা হচ্ছে নর্মাল প্রোপাইল, মানে যেটা কোনো চেন ফেন কিচ্ছু নেই, একদম সোজা সুজি। ঠিক আছে? আরেকটা হতে পারে এরকম, হুম, এটা এটাকে বলা হচ্ছে আইসোপ্রোপাইল। মানে 3টে কার্বন কিন্তু বন্ধন চার্জ যেটা হয়েছে সেটা 2 ডিগ্রি কার্বনের সঙ্গে। হ্যাঁ। ঠিক আছে? এইটা যেরকম স্যার, এক্সাম্পল, ঠিক এই যে আমি ঠিক যে প্রপার কেন এক্সাম্পলটা হলো না? কিছু বলছিস? হ্যাঁ স্যার, হ্যাঁ বল। ওটা সেক প্রোফাইল কেন হলো না? এই যে বললাম একটু আগে, কনভেনশন অনুযায়ী আমাদের এই কনভেনশনগুলো আইইউপিএসি সিস্টেম থেকে দেওয়া। ঠিক আছে? এটা আইইউপিএসি সিস্টেম অনুযায়ী নামকরণ নয়, এটা ইন্ডিভিজুয়ালি নামকরণ করে দেওয়া আছে। কি বললাম বুঝতে পেরেছো? এটা আইসোপ্রোপাইল গ্রুপ থেকে উৎপন্ন হয়েছে বা আইসোপ্রোপেন থেকে উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, কিন্তু ওই বিউটাইলের ক্ষেত্রে যেটা হয়েছিল আইসোবিউটেন থেকে উৎপন্ন হয়েছিল। যার জন্য এরকম নামকরণগুলো একটু কনভেনশনের বাইরে, মানে আই মিন ধারাবাহিক যে নিয়ম সেই নিয়মের বাইরে, একদম এমনি মনে রাখতে হয় এটা। যেরকম তোর নাম তন্ময়, ঠিক আছে? এই তন্ময় নামটা কেন দেওয়া হয়েছে? কোনো কারণ নেই, কিন্তু একটা আরবিট্রারি ওয়েতে দিয়ে দেওয়া হয়েছে। কি বললাম বুঝতে পেরেছিস তো? ঠিক একই রকম ভাবে এদের ক্ষেত্রে তাই। ওকে, আচ্ছা, তো যাই হোক, আইইউপিএসসি সিস্টেম অনুযায়ী আমাদের নামকরণ কিন্তু অন্যরকম আসবে। হ্যাঁ, তো আমি এইখানে যেটা এক্সাম্পল দিচ্ছিলাম তোমাদেরকে একটু আগে, এটা মুছে নিই। আচ্ছা, তো এইখানে আমাদের যে যৌগটা আছে সেই যৌগটার ক্ষেত্রে ভালো করে লক্ষ্য করবা, এখানে কিন্তু আমাদের 3টে পোর্শন। হ্যাঁ, একটা পোর্শন হচ্ছে যেটা হচ্ছে মুখ্য চেইন, সেটা কোনটা? সেটা হচ্ছে এটা।
এটা হচ্ছে মেইন চেইন। ওকে, আর বাকি যেটা পড়ে থাকছে এটা হচ্ছে এটাকে আমরা বলছি কি প্রতিস্থাপক, আর এটা আমাদের কার্যকরী গ্রুপ। ঠিক আছে, তো এক্ষেত্রে যেটা আমাদের আলোচনার বিষয় বলতে চাইছিলাম যে এই যে গ্রুপটা প্রতিস্থাপক, এই প্রতিস্থাপকের নামটা কি হবে। এখানে 4টা কার্বন আছে, লক্ষ্য করতে পারছি যে এক মানে সামগ্রিকভাবে 4টা কার্বন আছে। 4টা কার্বন, এটা ডিগ্রি কত? 3 ডিগ্রি। কিন্তু লক্ষ্য করো এটা কিন্তু 3 ডিগ্রি না, এটা কিন্তু 4 ডিগ্রি কার্বন। 1 2 3 4, রাইট? কিন্তু তারপরে আমি 3 ডিগ্রি বলছি হ্যাঁ, কেন? তাহলে কেন এরকম হলো? কারণটা হচ্ছে তুমি যখন বিচার করবে, দাঁড়াও একটু হোল্ড করো, আমি দেখিয়ে দিই। তুমি যখন বিচার করছো না, তখন কিন্তু এই সিস্টেমটা নেই, তখন সে প্রতিস্থাপক। কি বললাম বুঝতে পেরেছো? এইবার কিন্তু প্রতিস্থাপক, কিন্তু যতক্ষণ ও ছিল ততক্ষণ পর্যন্ত প্রতিস্থাপক বলতে পারছিলাম না। এইবার কিন্তু প্রতিস্থাপক। এইবার এই প্রতিস্থাপকের মধ্যে ডিগ্রি কত? কত? স্যার, ও যখন এমনি আছে তখনও প্রতিস্থাপক, তাহলে যখন মেইন চেনের সঙ্গে থাকবে তখন কি? তখন অ্যাকচুয়ালি সে ডিগ্রি। তো মেইন চেনের সঙ্গে কানেক্ট আছে, সে তখনও প্রতিস্থাপক। অ্যাকচুয়ালি মেইন চেনের সঙ্গে কানেক্টেড আছে বলেই এর অস্তিত্ব আছে। কিন্তু বিচারটা যখন আমি করছি তখন মেইন চেনের যে কার্বনটা আছে সেই কার্বনটা তো মেইন চেনের মধ্যে চলে গেল। ওটাকে একবার বিচার করবি, আবার প্রতিস্থাপকের সঙ্গে সাপেক্ষে বিচার করবি, তাহলে তো ওর তো বিচার দুবার আসলো না। ঠিক আছে, বুঝলাম। কি বললাম বুঝতে পেরেছিস তো? তুই একবার এটা মেইন চেনের মধ্যে এই কার্বনকে দেখবি, আবার প্রতিস্থাপকের মধ্যে দেখবি, তাহলে তো হবে না। ঠিক আছে, তো যাই হোক ভালোই। এটা ডিগ্রি হচ্ছে 3 ডিগ্রি, সেই জন্য যেহেতু 3 ডিগ্রি সেই জন্য আমরা কি বলবো, এটাকে বলবো টারশিয়ারি বিউটাইল গ্রুপ। আইল কেন হলো? আইল হলো বিকজ অফ এটা প্রতিস্থাপক বলে। ক্লিয়ার সবার? তাহলে এখানে যেটা প্রতিস্থাপক হলো, প্রতিস্থাপকের নাম হচ্ছে টার্ট বিউটাইল। হয়েছে? লম্বা চেইন কয়জনের কার্বনের? 1 2 3 4 5, 5 জনের কার্বনের। তাহলে 5টা কার্বন যদি থাকে তাহলে হচ্ছে কি হবে? পেন্ট। লম্বা চেইনের নাম হচ্ছে পেন্ট। কার্যকরী গ্রুপ তোরা অলরেডি জানিস, এটা থাকলে পরে অল হয়, অ্যাকচুয়ালি আন হল হয়, অল। আন যোগ অল। অল হয়। ঠিক আছে, পেন্ট যোগ আন যোগ অল। এবার এখানে পেন্টানল। হ্যাঁ, এবার এখানে একটা সমস্যা হচ্ছে যে এই যে টারশিয়ারি বিউটাইলটা আছে, এই গ্রুপটা কি এই কার্বনের ঘাড়ে আছে না এই কার্বনের ঘাড়ে আছে, সেটা বুঝবো কি করে? সেটা বোঝানোর জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে নাম্বারিং করা। নাম্বার, এই পজিশনটাকে কিন্তু আমাকে উল্লেখ করতে হবে। যখনই তুমি কোনো প্রতিস্থাপকের কথা উল্লেখ করবে, যখনই তুমি একটা কার্যকরী গ্রুপের কথা উল্লেখ করবে, তখনই মাথায় রাখতে হবে তার অবস্থান উল্লেখ করা একান্তই বাঞ্ছনীয়, করতেই হবে। করতে হবে মানে একদম 100% করতে হবে, যদি না করো তাহলে সেটা ভুল। হ্যাঁ, শুধুমাত্র 1 নাম্বার পজিশন বাদ দিয়ে বাকি সমস্ত পজিশন তোমাকে উল্লেখ করতেই হবে। 1 নাম্বার পজিশন উল্লেখ করলে অবশ্যই, না করলে অবশ্যই। কি বললাম, ক্লিয়ার হয়েছে? কিন্তু আমি হাইলি রেকমেন্ড করব তোমরা এই পজিশনটাকে উল্লেখ করো। তো এইবারেতে নাম্বারিং করবো কিভাবে করব? তো নাম্বারিং কার হয়? নাম্বারিং হয় হচ্ছে মেইন চেইনের, মানে একটা জৈব যৌগের মধ্যে মেইন চেইনের নাম্বারিং হতে পারে, একটা জৈব যৌগের মধ্যে প্রতিস্থাপকের মধ্যে যে মেইন চেইন আছে তার নাম্বারিং হতে পারে। ঠিক আছে, প্রতিস্থাপকের বিষয় নিয়ে ডিটেইলে আলোচনা আবার পরে করব, কিন্তু এই মুহূর্তে আমরা কার্বনের নাম্বারিং করব কোনটার? মেইন চেইনের কার্বনের। এইবার তোমাদের প্রথম কাজ হবে জৈব যৌগ নামকরণের ক্ষেত্রে, প্রথমে আইডেন্টিফাই করবা কি কি মেইন চেইন, এটাকে তোমাদের আইডেন্টিফাই করতে হবে। নাম্বার 2 যেটা করতে হবে সেটা হলো ফাংশনাল গ্রুপকে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, নাম্বার 3 যেটা আছে সেটা হচ্ছে সাবস্টিটিউটকে আইডেন্টিফাই করতে হবে। বোঝা গেছে কি বললাম? এই 3টে জিনিস প্রথম কাজ। দ্বিতীয় কাজ হবে নাম্বারিং করা, কার? যেটা মেইন চেইন তার। নাম্বারিং করার সময় প্রায়োরিটি কাকে দেবো, কোন দিক দিয়ে কাউন্টিং করবো, সেটা ডিপেন্ড করবে প্রথমত। আগে দেখবো ফাংশনাল গ্রুপ কোন দিক দিয়ে আগে আসে, আগে প্রায়োরিটি দেবো হচ্ছে ফাংশনাল গ্রুপের। যদি ফাংশনাল গ্রুপ দিয়ে কোনো রকম সিদ্ধান্তে না আসতে পারো, দেখা গেল দুই দিক দিয়ে ফাংশনাল গ্রুপে একই জায়গায় আসছে, তখন আমরা চলে যাব হচ্ছে প্রতিস্থাপকের ক্ষেত্রে। কোন দিক দিয়ে গেলে পরে প্রতিস্থাপক আগে আসে।
যদি এই অবস্থাতেও দেখা গেল একাধিক প্রতিস্থাপক আছে এবং একটা প্রতিস্থাপক দিয়ে দুদিক দিয়ে একই জায়গায় আসছে, তাহলে সেক্ষেত্রে আরেকটা অপশন হলো যেটা, সেই যে প্রতিস্থাপকের পজিশনগুলোর যোগফল করতে হবে, যেখানে যোগফল কম আসবে সেদিক দিয়ে কাউন্টিং করব। ঠিক আছে, কি বললাম, এক্সাম্পল দিই। ঠিক আছে, এই হচ্ছে যৌগটা। এই যৌগটা প্রথম কাজ আমি আগে বলেছি, আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে যে ফাংশন গ্রুপ মেইন চেন কোনটা। মেইন চেন হচ্ছে এটা। মেইন চেন নির্ধারণের সময় মাথায় রাখবা ফাংশনাল গ্রুপটা যেন সিস্টেমের বাইরে চলে না যায়, অর্থাৎ মেইন চেনের বাইরে চলে না যায়। সরি, ফাংশনাল গ্রুপটা যেন চেইনের থেকে বাইরে চলে না যায়, চেনের সঙ্গে যেন সে কানেক্টেড থাকে বা চেনের মধ্যে থাকে। হয় চেনের মধ্যে থাকবে না চেনের বাইরে থাকবে। চেনের মধ্যে থাকতে গেলে সেই ফাংশনাল গ্রুপের মধ্যে কার্বন থাকতে হবে, নাহলে চেনের মধ্যে থাকতে পারবে না। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফাংশনাল গ্রুপ, আর এটা হচ্ছে আমাদের কি প্রতিস্থাপক। আইডেন্টিফাই হয়ে গেল। এইবার আসবো হচ্ছে নামকরণে, নাম্বারিং এ। নাম্বারিং এর ক্ষেত্রে কি হবে, নাম্বারিং এর ক্ষেত্রে নাম্বারিং করব আগে, প্রেফারেন্স দেবো কাকে, ফাংশনাল গ্রুপকে। কোন দিক দিয়ে কাউন্টিং করলে ফাংশনাল গ্রুপ আগে আসবে। আমি যদি ফ্রম এই দিক দিয়ে করি তাহলে দেখো ফাংশনাল গ্রুপ আসে 1 2 3 4 নম্বরে। রাইট সাইড থেকে করব। এই দিক দিয়ে করি তাহলে 1 2 নম্বরে। সুতরাং নাম্বারিংটা হবে 1 2 3 4 5। ঠিক আছে, এইভাবে হবে কার্বনের নাম্বারিং। বোঝা গেছে? তার মানে CH3 একটা কার্বন, অর্থাৎ এটা হচ্ছে মিথাইল সিস্টেম। মিথাইল গ্রুপটা আছে কত নম্বরে, 3 নম্বরে। বোঝা গেছে? আচ্ছা, আরেকটা এক্সাম্পল। এটা একটু কমপ্লিকেটেড হয়ে গেল। এই এক্সাম্পলটাতে আসো। এই এক্সাম্পলটাতে যেটা হচ্ছে আমাদের মেইন চেন হলো এটা, আগের মতো ফাংশন ইয়েটা কোথায় দাঁড়াচ্ছে আমাদের, আমাদের ফাংশন গ্রুপ হচ্ছে এটা, ঠিক আছে, আর প্রতিস্থাপকটা হচ্ছে এটা। হলো, তো নাম্বারিং করবো কোন দিক দিয়ে, আমি ফাংশন গ্রুপকে আগে প্রেফারেন্স দেবো। 1 2 3 এ আসে, এই দিয়ে করলে 1 2 3 আসে, কাজেই আমি ফাংশন গ্রুপ দিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারছি না। ঠিক আছে, তাহলে এবার দেখবো প্রতিস্থাপক। প্রতিস্থাপক হিসেবে আছে এটা, তাহলে এই দিকে আসলে 1 2 3 4 এ আসবে, এই থেকে করলে 1 2 আসবে। তার মানে আমরা নাম্বারিং করবো কোন সাইড থেকে, আমাদের নাম্বারিং করতে হবে এই পাশ থেকে, 1 2 3 4 5। তার মানে 2 নম্বর পজিশনে মিথাইল গ্রুপ আছে। ক্লিয়ার? এবার স্যার যেদিকে ইয়ে কম হবে ওই দিকে করতে হবে। হ্যাঁ, যেদিকে কম আছে সেদিক থেকেই তোকে করতে হবে। আরেকটা এক্সাম্পল আয়। স্যার আপনি ওই যে বললেন না প্রতিস্থাপক গ্রুপ যদি দুই দিক থেকে একই দিকেই হয়, ওইরকম একটা এক্সাম্পল দিলে ভালো এই হতো। দিচ্ছি তো, এই একটা দিচ্ছি দেখ। আচ্ছা, এই হচ্ছে একটা সিস্টেম, যে সিস্টেমটার ক্ষেত্রে আমাদের অ্যাজ ইউজুয়াল এটা হচ্ছে আমাদের মেইন চেইন। ঠিক আছে, আর এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ। বাবার এই বিশাল বড় ফাংশনাল গ্রুপ, এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ। ঠিক আছে, আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রতিস্থাপক। এটা হচ্ছে একটা প্রতিস্থাপক, এটা একটা প্রতিস্থাপক, এটা একটা প্রতিস্থাপক। ওকে, তো এবার এটার ক্ষেত্রে নাম্বারিং যদি করতে বসি আমরা, নাম্বারিংটা করবো কিভাবে, দেখো আমি যদি এই পাশ থেকে কাউন্টিং করতে শুরু করি 1 2 3, ফাংশনাল গ্রুপ 1 2 3, ফাংশন গ্রুপ দিয়ে হচ্ছে না, প্রতিস্থাপক দিয়ে আসো। 2 নম্বর পজিশনে এই পাশে প্রতিস্থাপক স্টার্ট হয়েছে, এই দিক দিয়েও কিন্তু প্রতিস্থাপক 2 নম্বরেই স্টার্ট হয়েছে। ঠিক আছে, এবার যদি আমি এই পাশ থেকে নাম্বারিং করি 1 2 3 4 5, এই পাশ থেকে নাম্বারিং যদি করি 1 2 3 4 5 হলো। এইবার দেখো উপর দিক দিয়ে যখন আমি নাম্বারিংটা করছি তখন দুটো প্রতিস্থাপক কিন্তু এই পজিশনে এসেছে। কত নম্বর পজিশনে, 2 নম্বর পজিশনে। তাহলে পজিশনগুলোকে যোগ করো, 2 যোগ 2, আরেকটা আসবে 4 নম্বর পজিশনে, যোগ 4 হলো।
টোটাল হলো 8। যদি উল্টো দিক দিয়ে আসি তাহলে ওর পজিশনগুলোকে আবার যোগ করো, তাহলে প্রথম পজিশন আসবে 2 নম্বরে এটা, দ্বিতীয় পজিশন আসবে 4 নম্বরে 4 নম্বরে, অর্থাৎ 2 যোগ 4 যোগ 4 ইকুয়াল টু 10। 10। তাহলে কোন দিকে কম আসলো? এটা কম আসলো মানে এই উপর দিক দিয়ে। সুতরাং তোমার নাম্বারিংটা হবে এইভাবে, এই দিক দিয়ে তুমি নাম্বারিং করতে পারবে না। সুতরাং নাম্বারিং করতে হবে তোমার এখানে 1 2 3 4 5। কি বললাম, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, একটা জিনিস তোদেরকে একটু বলে রাখি যে লম্বা চেইন সিলেকশন করাটাও কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর। হ্যাঁ, একটা এক্সাম্পল দেই। এটা ক্ষেত্রে লম্বা চেন কোনটা হবে? দেখ, আমাদের লম্বা চেন করে চিৎকার করছি আমি, লম্বা চেন লম্বা চেন। আমরা যদি জার্নি স্টার্ট করি এখান থেকে, দেখ এখান থেকে যদি স্টার্ট করি, চেন হতে পারে এটা, চেইন হতে পারে এটা, চেইন হতে পারে এইভাবে ঘুরে এসে এটা। আচ্ছা, ওখানে আছে দেখো, পাবে, মাকে বল। ঠিক আছে, এই হচ্ছে চেনগুলো হতে পারে। তাই আমি লম্বা চেন বলে যাচ্ছি, কোনটা লম্বা। তো লম্বা যদি সিলেকশন করতে যাই আমরা একটা জিনিস করে করে বসবো, কিন্তু এক্ষুনি দেখো, এখন এটা ভুল করে যাব। সেটা কি, যে আমরা চেনটাকে স্টার্ট করবো এখান থেকে, ও ঘুরে এসে এদিক দিয়ে গিয়ে আবার এই দিকে চলে আসবো, আমরা এসে এইদিকে গিয়ে শেষ করবো, তাই তো? তাতে করে কি হয়, কারণ সংখ্যা 1 2 3 4 5 6 7 8টা হয়ে যাচ্ছে। ওকে, কিন্তু লক্ষ্য করবে আমাদের ফাংশনাল গ্রুপটা কিন্তু ওই চেনের মধ্যে আর আসলো না। কি বললাম, বোঝা গেছে? ও কিন্তু চেনের বাইরে চলে গেল, হ্যাঁ ঠিক কিনা? ও কিন্তু চেনের থেকে বাইরে চলে গেল। কাজেই আমি কিন্তু স্যার হঠাৎ করে এই লম্বা চেন কোন নিচে থেকে আসলো? হ্যাঁ হ্যাঁ, লম্বা চেন আবার কি? লম্বা চেন মানে কার্বন সব থেকে বেশি লম্বা ভাবে যুক্ত আছে কোনটা, তাহলে তো কার্বনের কোন চেন। চেনে? কোন চেনে? তো এটা হচ্ছে সবচেয়ে বেশি লম্বা চেন কার্বনের, কিন্তু এখানে একটা অসুবিধা গেলে ফাংশনাল গ্রুপটা চেনের বাইরে চলে গেল। কাজেই আমি এইভাবে চেনটাকে সিলেক্ট করতে পারবো না। তখন কি করতে হবে, তখন যেটা করতে হবে আমাদেরকে সেটা হলো চেনের সিলেকশনটা হবে ফ্রম, এইখান থেকে তো আসবেই, এইখানে এসে আলটিমেটলি ও সোজাই বেরিয়ে যাবে, কিচ্ছু করার নেই। তখন তোমাকে এটাকে প্রতিস্থাপক হিসেবে লিখতে হবে, এটা তখন থাকবে হচ্ছে প্রতিস্থাপক হিসেবে। কি বললাম, বোঝা গেছে? এটা তখন প্রতিস্থাপক। বোঝা গেল কি বললাম? কাজে এক্ষেত্রে মাথায় রাখবা ফাংশনাল গ্রুপকে কিন্তু প্রেফারেন্স দিয়ে করতে হবে, আর তারপরে দেখতে হবে যে কোন দিক দিয়ে তোমার চেনটা সবচেয়ে লম্বা হয়। দেখো তুমি যদি এটাকে চেন করতে, চেনের মধ্যে আনতে, তাহলে এটা প্রতিস্থাপক হতো, কিন্তু এটা করা যাবে না, কারণ কি, তাতে করে চেনটা ছোট হয়ে যাচ্ছে। তো এই জায়গাগুলো কিন্তু একটু সাবধান, কারণ এই জায়গাগুলো কিন্তু কনফিউশনের মধ্যে ফেলবে। স্যার তাহলে সিএস3টাও কি প্রতিস্থাপক হবে? হুম হুম হুম, ঠিক তাই। হুম তাহলে সিএস3 এর প্রতিস্থাপক, ঠিক আছে? আচ্ছা, সো ফাইনাল কনক্লুশন দেখ, তাহলে আমরা এখান থেকে নামকরণ করব কি করে? নামকরণের যেটা নিয়ম সেটা হচ্ছে, আগে হচ্ছে পজিশন আর প্রতিস্থাপকের। তাহলে প্রতিস্থাপকের পজিশন বলবো, যে কটা প্রতিস্থাপক থাকবে সবগুলোর ক্ষেত্রে তাই হবে, পজিশন অবশ্যই উল্লেখ করতে হবে, ঠিক আছে? তারপরে প্রতিস্থাপকের পরে লম্বা চেইন, যার কোনো অবস্থান নেই, কারণ লম্বা চেনের কোনো অবস্থান থাকে না, লম্বা চেনে যে কার্বনটা আছে সেই কার্বনগুলো অবস্থান ইন্ডিকেট করে। আচ্ছা, তারপরে আসবে কার্যকরী গ্রুপের অবস্থান, আবার সেই অবস্থান আসবে, তারপর আসবে কার্যকরী গ্রুপের নাম। কি বললাম, বোঝা গেছে? এই সিকোয়েন্স আমরা সবসময় মেনটেন করব। তো আমাদের সর্বপ্রথম এক্সাম্পল যেটা আছে, মানে আমাদের জৈব যৌগের প্রথম ভাগ, সেটা হচ্ছে হাইড্রোকার্বন। হোল্ড কর, কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলো, একটু ধর তো তোরা। হ্যাঁ,
আমার কান পুরো ফেটে গেল। আচ্ছা, আমাদের সবার প্রথম যৌগ যেটা আসবে সেটা হচ্ছে হাইড্রোকার্বন যৌগ। হাইড্রোকার্বন যৌগ মানে যেখানে কার্বন আর হাইড্রোজেন বাদ দিয়ে অন্য কিছু নেই। কার্বন আর হাইড্রোজেন বাদ দিয়ে অন্য কিছু নেই, ঠিক আছে, শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন আছে। তো তার মধ্যে প্রথম এক্সাম্পলে চলে যাই। এই যে এক্সাম্পলটা দিলাম, এখানে লক্ষ্য করে দেখবে এখানে কিন্তু কোনো কার্যকরী গ্রুপ আমরা দেখতে পাচ্ছি না, আলাদা করে কোনো কার্যকরী গ্রুপ কিন্তু এখানে নেই, ঠিক আছে। কাজেই যেখানে আলাদা করে কার্যকরী গ্রুপ থাকবে না সেখানে কার্যকরী গ্রুপ হিসাবে আমরা নামকরণ করব এন প্রত্যয় দিয়ে। কি বললাম? এন প্রত্যয়। অর্থাৎ এই যৌগগুলোকে আমরা ধরে নেব অ্যালকেন শ্রেণীভুক্ত। অ্যালক যোগ এন, অ্যালক কোথা থেকে এলো? লম্বা চেইন যোগ এন, এন কোথা থেকে এলো? ফাংশনাল গ্রুপ হিসেবে, ঠিক আছে। সুতরাং এদেরকে আমরা বলবো যে অ্যালকেন গোষ্ঠী, যার মধ্যে আলাদা করে কোনো ফাংশনাল গ্রুপ নেই। বোঝা গেছে? তো এটার নামকরণের ক্ষেত্রে আমাদের অ্যাজ ইউজুয়াল যেটা রুল, কি হবে? আমাদের আগে লম্বা চেইন খুঁজতে হবে। আমরা আগে লম্বা চেইন খুঁজবো। লম্বা চেইন কোনটা? একটু আগে করলাম, এটা হচ্ছে আমাদের লম্বা চেইন। হ্যাঁ, ওটাও লম্বা চেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লম্বা চেইন হলো। এটা আছে প্রতিস্থাপক। হ্যাঁ, হ্যাঁ, আমরা একটু একটু আমাদের সুবিধার্থে একটু আলাদা আলাদা করে করব প্রথম প্রথম। সেটা হচ্ছে প্রতিস্থাপক কে আছে? CH3। আচ্ছা আচ্ছা, CH3, এটার নাম কি হবে? মিথাইল। একটা কার্বন, সেই জন্য মিথ যোগ আইল। এবার নাম্বারিং করে নিই, 1 2 3 4। কেন এই দিয়ে করলাম? কারণ মিথাইলটা আগে আসে এই দিয়ে, ঠিক আছে। সুতরাং 2 নম্বর পজিশনে আছে মিথাইল, সেই জন্য এটার নামকরণ হবে 2 মিথাইল। ক্লিয়ার? এবার আসলে যে তারপর নাম লাগবে আমাদের লম্বা চেইনের। লম্বা চেইন কার্বন সংখ্যা কত? 4। কার্বন সংখ্যা কত? 1 2 3 4 আছে 4। তাহলে এটার জন্য নাম হবে বিউট। বিউট। ঠিক আছে, ফাংশনাল গ্রুপ কে আছে? আলাদা করে কিছু নেই, তার মানে এটার জন্য নাম আসবে এন। ঠিক আছে, এবার এই সিকোয়েন্স মেনটেন করো। প্রতিস্থাপক পজিশন 2, নাম মিথাইল, লম্বা চেইন বিউট, তার সঙ্গে এন প্রত্যয় যোগ বিউটেন। ঠিক আছে, ক্লিয়ার এতটুকু? স্যার ঠিক আছে। এটা সবসময় তাই, দেখ লাস্টে যে আছে সেটা দেখে বুঝবো ওর ফাংশনাল গ্রুপ কি। তার সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে মেইন চেইন, তার আগে যেটা আছে সেটা হচ্ছে প্রতিস্থাপক, তার আগে যেটা আছে সেটা হচ্ছে প্রতিস্থাপক পজিশন। ক্লিয়ার? একটা এক্সাম্পল। হ্যাঁ স্যার। ঠিক আছে, মেইন চেইন। হ্যালো, হ্যাঁ, ভুলেই যায় ব্যাপারটা দেখতো। এটা হচ্ছে প্রতিস্থাপক, এটা হচ্ছে আরেকটা প্রতিস্থাপক, দুটো প্রতিস্থাপক। ঠিক আছে, নাম্বারিং কোন দিতে হবে? 1 2 3 4 5। ওকে, প্রতিস্থাপক কে আছে? প্রতিস্থাপক আছে হচ্ছে CH3। এই CH3টা লিখলাম, তাহলে ওর নাম কি হবে? 2 মিথাইল। ঠিক আছে, আরেকটা আছে CH3, কোথায় আছে? 3 মিথাইল। এটা একটা অসুবিধা না বারবার করে 2 মিথাইল 3 মিথাইল বারবার লেখা, যার জন্য আমরা কি করবো? দেখ আমরা এখানটা, হ্যাঁ এখানটা আমরা স্কিপ করবো। ডাইমিথাইল। ইয়েস, এখানটা আমরা যেটা স্কিপ করবো কিরকম ভাবে দেখ, স্কিপিংটা হবে কিরকম? মিথাইল আছে দুখানা, অর্থাৎ দুই, এই যে দুখানা এটা ইন্ডিকেট করার জন্য আসবে ডাই, এই এটার জন্য আসবে মিথাইল। হয়েছে? এবার এই দুটো মিথাইল গ্রুপের পজিশন কি কি আছে? 2 নম্বরে আর 3 নম্বরে, সেজন্য লিখবো হচ্ছে 2,3। ক্লিয়ার হলো? আচ্ছা, এটা গেল প্রতিস্থাপক। মেইন চেইন 5 জনের, তাহলে আসবে পেন্ট। ফাংশনাল গ্রুপ কি আসবে? এন। ঠিক আছে, নামকরণ কি হবে?
2,3 ডাই 2,3 ডাইফিনমিথাইল মিথাইল পেন্ট যোগ পেন্টেন N, মানে পেন্টেন। পেন্টেন। ক্লিয়ার? স্যার ওটা এনটা কিভাবে বুঝবো ওটা? এটা কিছু নেই, ফাংশনাল গ্রুপ আলাদা করে কিছু নেই, পেন্টেন N হবে। না না, ওই যে ফাংশন গ্রুপটা। এটা মনে রাখতে হবে, ও কিছু নেই মানে N। এটা যদি মনে রাখলি, এটা যদি মনে রাখলি, ওটা মনে রাখতে হবে। ঠিক আছে, একটা এক্সাম্পল যাই, একটু এদিক ওদিক করে দিই। হ্যালো, ঠিক আছে, এবার এটা ক্ষেত্রে আসো। এটা আমাদের মেইন চেইন। হ্যালো, এবার আসো প্রতিস্থাপক। এটা একটা প্রতিস্থাপক, এটা একটা প্রতিস্থাপক, এটা একটা প্রতিস্থাপক, এটা একটা প্রতিস্থাপক। চারটা। ঠিক আছে, তাহলে প্রতিস্থাপকগুলো কি কি আছে লিখে ফেলি। প্রতিস্থাপক CH3 আছে কটা? একটা, দুটো, তিনটে, ইন্টু 3 তিনটা। আছে। 3 থাকা মানে যে ট্রাই রাইট। মিথাইল। তাহলে এর অবস্থান লাগবে, নাম্বারিং করবো কোন দিক দিয়ে? দিক দিয়ে না দিক দিয়ে? CH হবে একটা, কোন দিক দিয়ে হবে? এই পাশ থেকে হবে না এই পাশ থেকে হবে? ওটা বোধ বাঁ দিক দিয়ে হবে। 1 রাইট 2 থেকে রাইট। 3 বাড়ির থেকে 4 হবে। 5 and then 6। তাহলে ট্রাইমিথাইল পজিশন কোথায় কোথায় আছে? 2 নম্বরে দুটো দুটো আছে, মানে হচ্ছে 2 2 2,2। 2 একটা 4 নম্বর আছে, 4 2,4। ঠিক আছে। আরেকটা প্রতিস্থাপক আছে হচ্ছে CH2 CH3, এটা একটাই আছে, ঠিক আছে। এটার নাম কি? দুটো কার্বন মানে হচ্ছে ইথ, সুতরাং এটার নাম হবে ইথাইল। কত নম্বরে? 3 নম্বরে, 3 ঠিক আছে। মেইন চেইন, মেইন চেইন কজনের? 6টা কার্বনের, 6টা। হেক্স। X ফাংশনাল গ্রুপ নেই আলাদা করে, তার মানে N। ওকে, তার নামকরণ কি আছে? 2,2,4 ট্রাই মিথাইল। এইবার এই জায়গাটা কিন্তু একটা ব্যাপার, কনফিউশন হতে পারে যে আমি কোনটার ক্ষেত্রে আগে উল্লেখ করব, মিথাইল গ্রুপের সিস্টেমে করব না ইথাইল গ্রুপের সিস্টেমে করব। ইথাইল, ঠিক আছে, যেহেতু এই ক্ষেত্রে মাথায় অ্যালফাবেটিক রাখবো আগে। যে আমাদের অ্যালফাবেটিক্যালি যেটা আগে আসবে, এদের মধ্যে তো চেইন আছে, তো সেই চেইনগুলোর অ্যাকচুয়ালি নাম কি দেওয়া আছে এখানে? চেইনের নাম হচ্ছে মিথাইলের M আর ইথাইলের E। অ্যালফাবেটিক্যালি ABCD কাউন্টিং করলে যেটা আগে আসবে সেটার কিন্তু নামকরণ হবে। আবারও বলছি, আমরা কিন্তু এই যে প্রতিস্থাপকের যে মেইন চেইন আছে, মেইন চেইনের যে নাম আছে সেই নামের প্রথম আদ্যাক্ষর নিয়ে কিন্তু হিসাবটা করব। এরকম যদি থাকে যে আইসোপ্রোপাইল, বিউটাইল, ওই আইসোর হিসাবে কিন্তু আসবে না, আসবে কিসের? বিউটাইল, ইথাইল, ওগুলোর হিসাবে। ঠিক আছে, কি বললাম? তো এখানে ইথাইলের E, মিথাইলের M, অ্যালফাবেটিক্যালি কোনটা আগে আসে? E আছে। কি আগে আসে? তাহলে এটাকে তোর আগে লিখতে হবে, আমি যেটা লিখেছিলাম সেটা হবে না, তোমার এর আগে লিখতে হবে তোকে 3 ইথাইল। ঠিক আছে, 2,4,4 ট্রাইমিথাইল হলো। তারপর লম্বা চেনের নাম হচ্ছে হেক্স যোগ N, হেক্সেন। সবাই ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা স্যার, হুম, বল। স্যার, বল আচ্ছা স্যার, ওই যে সাবস্টিটিউশন গুলো যেগুলো আছে না, কি? মানে ওটা তো 2,2,4 আসতো, আবার রাইট সাইড থেকে করলে ওটা আসতো হলো 3,5,5। তো ওদিকে তো হিসেব মতো প্রায়োরিটি বেশি পেত না, নাম্বারিং। কারণ তাহলে তুই নাম্বারিংটা বললাম। পজিশন গুলোকে তুই কাউন্টিং কর, মানে সাম আপ কর, তাই দেখতে পাবি হ্যাঁ, আমি যেই দিকে কাউন্টিং করেছি সেই দিক দিয়ে কাউন্টিং করলে সাম আপটা, মানে সামেশনটা কম আসে।
কি বললাম বুঝতে পেরেছিস? ওই যে রুলস, সেই রুলসটাকে তোকে ফলো করতে হবে, সামেশনটা যেন কম যেদিকে থাকে। বেশি ওদিক থেকে তো কাউন্ট করবো। না, যেদিকে যোগফলটা যেদিক দিয়ে কম আসবে সেই দিক দিয়ে কাউন্টিং সামেশন করবি। কম হলে ওদিক থেকে করবো। হ্যাঁ, সামেশনটা যেদিক দিয়ে কম আসবে সেই দিক দিয়ে কাউন্টিং করবি। স্যার এই যে ইথাইলটা বড় বড়টা ওই কি মাঝখানে বসবে ট্রাই মিথাইলের আগে না পরে? কোনটা? ওই যে আপনি বললেন যে যেটার প্রথম অক্ষর ডি ওটার আগে হ্যাঁ, বসতে এইটা হবে। আগে লিখতে হবে তোর। ও প্রতিস্থাপকগুলোর মধ্যে যেটা নামকরণটা হবে এরকম ভাবে যে যেটা আগে আসবে, ঠিক হুম আছে, এবিসিডি করে কাউন্টিং করবি, যেটা আগে আসবে সেটাকে আগে লিখতে হবে। আচ্ছা বোঝা গেছে? চল একটা এক্সাম্পল দিই। হুম হলো, এই হচ্ছে যৌগটা। হুম মেইন চেইন খুঁজবো, মেইন চেইন খুঁজবো। আমি এখান থেকে জার্নি স্টার্ট করলাম, যাচ্ছি 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 যাচ্ছি, হুম সোজা যাবো না নিচের দিকে যাবো? হুম হুম নিচের দিকে। নিচের দিকে গেলে কার্বন সংখ্যা একটা বেড়ে যায়, নিচে নিচে। হয়েছে? হ্যাঁ। হুম ঠিক আছে। হুম আচ্ছা, প্রথম, ও বাবারে, প্রথম প্রতিস্থাপক, হ্যাঁ তারপরে এটা, পুরোটা তারপরে এটা, তারপরে এটা, এটা তারপরে আর দুইটা এটা, তবে এটা। এটা এরপর আসবো হচ্ছে নাম্বারিং, কোন দিকে করবো বোঝাই যাচ্ছে। হুম এই পাশ থেকে হবে 1 1 2 2 3 4 6 3 4 5 6 7, ঠিক আছে। এবার আসো নামকরণ। প্রতিস্থাপক কি কি আছে? CH3 আছে কটা? 1 2 3 4টা, ঠিক আছে। 4টা থাকলে আছে টেট্রা, টেট্রা মিথাইল। হ্যাঁ, লোকেশন পজিশনগুলো আছে, 2 নাম্বার আছে দুটা, 2,2, 5 নাম্বার আছে দুটা, 5,5। চারটার পজিশন বলা হয়ে গেল। পজিশন কিন্তু সবগুলোরই বলতে হবে, হ্যাঁ, পজিশন অবশ্যই উল্লেখ করতে হবে, একই কার্বনের মধ্যে থাকুক না কেন তাও বলতে হবে, বারবার বলতে হবে, ঠিক আছে। তারপরে প্রতিস্থাপক গেল এটা, তারপরে প্রতিস্থাপক হিসেবে আছে এটা, এটা কি বলছিলাম? টারশিয়ারি বিউটাইল গ্রুপ। পজিশন কত? 3 নাম্বার, 3 নাম্বারে টার্ট বিউটাইল টার্ট বিউটাইল। হয়েছে। আরেকটা আছে CH2 CH3 ইন্টু কটা আছে একটা, সেজন্য এটা হবে শুধুমাত্র ইথাইল। ওকে, লোকেশন 3 নাম্বারে। এবার এটা গেল হচ্ছে আমাদের প্রতিস্থাপক। মেইন চেইন 7টা কার্বন, 7টা কার্বন যেমন আছে হেক্স, হলো কার্যকরী গ্রুপ N। এইবার নামকরণ করার সময় এই তিনটের মধ্যে কোনটাকে আগে উল্লেখ করব। লক্ষ্য করো, আমি আগেই বলেছি আমরা মেইন চেনের সঙ্গে হিসাবটা হবে। এখানে মেইন চেন আছে কি? মিথাইল, মিথাইলের M, বিউটাইল, বিউটাইলের B, ইথাইল, ইথাইলের E। কোনটা আগে আসবে অ্যালফাবেটিক্যালি? বিউটাইল, বিউটাইলের B, সেই জন্য নামকরণ হবে 3 টার্ট বিউটাইল। তারপর 3 ইথাইল। তারপর আসবে 3 ইথাইল। ড্যাশ দিয়ে নাম্বারের আগে পরে কিন্তু ড্যাশ হয়, হ্যাঁ, নাম্বারের দিয়ে 2,2,5,5 টেট্রা মিথাইল, ঠিক আছে। তারপর আছে হেক্স যোগ N। ক্লিয়ার? সব কিছু এক, খালি কি হয় জানিস তো, এই ফাংশনাল গ্রুপে গিয়ে যত সব গন্ডগোল স্টার্ট হয়।
একটা এক্সাম্পল দিচ্ছি দেখ, ফাংশনাল গ্রুপ আছে। ফাংশনাল গ্রুপের মধ্যে গন্ডগোল শুরু হবে। দেখ ধর তোর কাছে আছে CH3 সি সি সরি CH3 CH CH ডাবল বন্ড CH2 CH3 হয়েছে। সিম্পল কিন্তু একটা জাস্ট এনে কি হয়েছে, ডাবল বন্ড চলে এসেছে, তাহলে ফাংশনাল গ্রুপ কিন্তু এবার ডাবল বন্ড হলো। ডাবল বন্ডের জন্য আমাদের সাধারণত ফাংশনাল গ্রুপের নাম হয় ইন, অর্থাৎ এটা অ্যালকিন সিস্টেম, ইন অ্যালক যোগ ইন। তাহলে এই সিস্টেমের মধ্যে আমাদের যা রুলস, সেই রুলস রেগুলেশনস একই থাকবে। প্রথমে মেইন চেইন খুঁজবো, ঠিক আছে। মেইন চেইনটার মধ্যে কারো ইয়ে কিন্তু ফাংশনাল গ্রুপ চলে এসেছে। আমি আজকে মামার বাড়ি যাব, একটু মামার বাড়িতে গিয়ে একটু পড়াশোনা করব। মামার বাড়ি থেকে পড়াশোনা করবি, এখন পড়াশোনা করা যাবে না। না, আচ্ছা এটা হচ্ছে আমাদের, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এখন অল্প একটু, এখন হচ্ছে ডাবল বন্ড, আমাদের ফাংশন গ্রুপ হচ্ছে এটা ডাবল বন্ড, ঠিক আছে। আচ্ছা প্রতিস্থাপক এটা, তো আমাদের অ্যাজ ইউজুয়াল রুল যেভাবে লিখছিলাম ওরকম লিখবো। প্রতিস্থাপকের জন্য নামকরণ, তাহলে আসবে CH3 ইন্টু 1 মানে একটাই, মানে আসবে হচ্ছে মিথাইল। অবস্থান কোথায়? এইবার অবস্থান নির্ণয়ের সময় আমাদের আগে প্রেফারেন্স দিতে হবে কাকে? কার্যকরী গ্রুপকে। কার্যকরী গ্রুপ কি আছে? ডাবল বন্ড। সেই জন্য নাম্বারিংটা আমরা কোন দিক দিয়ে স্টার্ট করবো? দেখ নাম্বারিংটা স্টার্ট করবো যদি এখান থেকে 1 2 3 এ গিয়ে আসবে, এই পাশ দিয়ে করলে কিন্তু 1 2 এ চলে আসবে। সুতরাং নাম্বারিংটা হবে এখান থেকে 2 3 4 5। অর্থাৎ এই দিক দিয়ে কাউন্টিংটা যদি করি আমি, তাহলে সেক্ষেত্রে লক্ষ্য করো 2 নাম্বার পজিশন ডাবল বন্ড স্টার্ট হয়ে যাচ্ছে, কিন্তু এই পাশ দিয়ে যদি কাউন্টিং করো 1 2 3 নাম্বারে গিয়ে স্টার্ট হতো। কাজেই নাম্বারিংটা আমার এই দিক দিয়ে করতে হবে। ক্লিয়ার? তাহলে মিথাইলের পজিশন কোথায় দাঁড়ালো? 4 নাম্বারে, ঠিক আছে। এরপর আসছে হচ্ছে মেইন চেইন। মেইন চেইন কটা কার্বনের? 5টা। পেন্টেন, পেন্ট হলো। আচ্ছা এবার মেইন চেইনের সঙ্গে কার্যকরী গ্রুপ কি হবে? ডাবল বন্ড। ডাবল বন্ডের জন্য আসবে ইন, কিন্তু কার্যকরী গ্রুপের পজিশন লাগবে এবার 2 নম্বরে, কারণ কার্যকরী গ্রুপকে আমি আইডেন্টিফাই করতে পেরেছি, কার্যকরী গ্রুপকে আমি আইডেন্টিফাই করতে পেরেছি, কিন্তু যেহেতু আমি আইডেন্টিফাই করতে পেরেছি, তাহলে তার অবস্থানকে আইডেন্টিফাই করতে হবে, উল্লেখ করতে হবে। সেই জন্য 2 নাম্বার পজিশনে দেখো, হয়েছে 2 নম্বর পজিশনে তোমার ইন স্টার্ট হয়েছে, সেখানে 2 ইন। কেমন? এবার নামকরণ করো। 4 মিথাইল হলো পেন্ট 2 ইন, ঠিক আছে। আরেকটা প্রসিডিওর আছে, ইনটাকে এটার সঙ্গে সন্ধি বিচ্ছেদ করে দেওয়া হয়, 2কে আগে নিয়ে চলে যাওয়া হয়, মানে অনেক সময় এরকম করা হয় মিথাইল 220। ক্লিয়ার? তো এই কার্যকরী গ্রুপটার মধ্যে দেখবি এরপর থেকে যখনই করাবো, এই কার্যকরী গ্রুপের মধ্যে খালি চেঞ্জ করে দেবো, খালি নামটা ইনের জায়গায় আইন, অল, অমুক তমুক এগুলো আসতে থাকবে, বাকি সব কিন্তু একই রকম, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের আপাতত এতটুকু পড়াচ্ছি অনলাইনে, বাকিটা বাড়িতে গিয়ে করাবো এরপরের দিন। আর এরপরের দিন কিন্তু ওই চ্যাপ্টারের অঙ্কগুলো নিয়ে বসবো, হ্যাঁ, ওগুলো একটু মনে করবে। অর্গানিকে ঢুকে গেলাম তার মানে এই না যে শুধুমাত্র ই হবে, ওটা কিন্তু শেষ হয়নি এখনো, ঠিক আছে তো? ঠিক আছে।